প্রিয় স্টুডেন্টস, আমরা এখন ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো শিখবো। আমরা আগের ক্লাসে এই ভৌত জীববিজ্ঞানের শাখাগুলো শিখছি। এই ক্লাসে আমরা ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো শিখবো। তো আগের ক্লাসে যারা করো নাই, প্লিজ করে আসো। আর এই চ্যাপ্টারের তোর ক্লাস এমনি 3টা হচ্ছে। সো প্রথম থেকে ক্লাসগুলো করো, তারা ভালো করে শিখতে পারবা। অ্যান্ড আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি একটু ক্লাসের শুরুতে বলে দিচ্ছি, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ এবং একটা টেলিগ্রাম চ্যানেল আছে। টেলিগ্রাম একটা অ্যাপের নাম, যেখানে তোমরা সরাসরি আমার সাথে কোশ্চেন করতে পারবা আমাকে, এবং আমি তোমার উত্তরগুলো খুব দ্রুত দিয়ে দিব। টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের দুটোরই লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দিচ্ছি। দুটো জয়েন হয়েছে, ওটা তোমাদের জন্যই ভালো হবে। ওকে, তো যেটা বলতেছিলাম, আমরা এখন ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো পড়বো। তো আমরা বলছিলাম যে ভৌত জীববিজ্ঞান থেকে তুমি যেই তথ্যগুলা পাবা, সেই তথ্যগুলা ব্যবহার করে বা সেই থিওরিগুলা ব্যবহার করে তুমি যখন প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করবা বা প্র্যাকটিক্যাল লাইফে মানুষের উন্নয়নের জন্য কোনো কাজ করবা, সেটা হবে ফলিত জীববিজ্ঞান বা অ্যাপ্লাইড বায়োলজি। তাহলে ফিজিক্যাল বায়োলজিতে তুমি তথ্য নিয়ে গবেষণা করছো, অ্যাপ্লাইড বায়োলজিতে সেটাকে এক্সপেরিমেন্টাল কোনো কাজে ব্যবহার করছো। এগুলো নিয়ে আমি আগের ক্লাসে অলরেডি অনেক বেশি কথাবার্তা বলছি। তো এখন আমরা একটা একটা করে অ্যাপ্লাইড বায়োলজির শাখাগুলোর মধ্যে ঢুকবো এবং সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো। অ্যাপ্লাইড বায়োলজির শাখার মধ্যে দেখো, প্রথমেই যে নামটা আছে সেটা হচ্ছে ফিশারিজ বা মৎস্য বিজ্ঞান। দেখো, ফিশারিজ শব্দটা আসছে ফিশ থেকে, ফিশ। আর ফিশ মানেই হচ্ছে মাছ। তাহলে তুমি মাছ চাষ সম্পর্কিত যে জ্ঞান, এটাকে বলা হবে ফিশারিজ। এখানে মাছ চাষ করা হবে। 3টা ওয়ার্ড তোমাদেরকে আমি একটু বলি। একটা হচ্ছে হ্যাচারি, হ্যাচারি। আরেকটা হচ্ছে ফিশারি, আরেকটা হচ্ছে ঘের। এই 3টা ওয়ার্ডের সাথে তোমরা হয়তো পরিচিত। দেখো, হ্যাচারিতে কি করে? পোনা উৎপাদন করা হয়। মাছের ডিম থেকে পোনা উৎপাদন করা হয় হ্যাচারিতে, যেই পোনা ফিশারিতে চাষ করা হয়। তাহলে হ্যাচারি হচ্ছে পোনা উৎপাদনের জায়গা, ফিশারি হচ্ছে সেই পোনাগুলা থেকে মাছ উৎপাদন করে মাছ বড় করার জায়গা। যেমন এখানে যে ছবিটা দেওয়া হয়েছে, ইন্টারনেট থেকে ডাউনলোড করা ছবি এটা। তো এখানে দেখা হচ্ছে তেলাপিয়া মাছ চাষ করা হয়েছে, অনেক তেলাপিয়া ধরতেছে তারা, যারা চাষ করছে। এটা হচ্ছে ফিশারি। আর ঘের হচ্ছে, এটাও কাইন্ড অফ ফিশারির মতো, বাট এখানে নর্মালি এটা সাতক্ষীরা অঞ্চল বা খুলনার ওই অঞ্চলগুলোতে নর্মালি চিংড়ি চাষের জন্য যেগুলো ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে ঘের। তো যেখানে পোনা ফুটানো হয় ওটা হচ্ছে হ্যাচারি, অর্থাৎ মাছের ডিম থেকে মাছের বাচ্চা ফুটানো, সহজ ভাষায় বললে। আর সেই মাছগুলো নিয়ে চাষ করে বড় করে বিক্রি করাটা হচ্ছে ফিশারি। এখন দেখো, তুমি চিন্তা করো, এই ফিশারিতে তো অনেক মাছ চাষ করা হচ্ছে, একটা অল্প জায়গায় অনেক বেশি মাছ চাষ করা হচ্ছে, ইটস কল ফিশারি। তাহলে এখানে অল্প জায়গায় অনেক বেশি মাছ যখন তুমি চাষ করবা, অল্প জায়গা বলতে মানে সাফিসিয়েন্ট জায়গায় আর কি, পুকুরের মতো বড় জায়গায় অনেক মাছ চাষ করা যায়। একটা পুকুরে যতটুকু মাছ নর্মালি হয়, একটা ফিশারিতে ঠিকভাবে ইউটিলাইজ করতে পারলে সে অল্প জায়গায় অনেক বেশি মাছ চাষ করা যায় এবং লাভবান হওয়া যায়। তো সেই মাছকে খাবার দিতে হয়, সেই মাছকে নির্দিষ্ট সময় পর পর বিভিন্ন ওষুধ প্রয়োগ করতে হয়, সেই পানি পরিষ্কার করতে হয়, পানি পরিষ্কার রাখতে হয়, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। এবং এখানে অনেক বুঝারও ব্যাপার স্যাপার আছে, যে কখন কোন মাছ চাষ করলে ভালো হবে, কোন অঞ্চলে কোন মাছ চাষ করলে ভালো হবে, এটা একটু বুঝার ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, তো এইগুলো নিয়ে যেখানে স্টাডি করা হয় এবং এটা নিয়ে যখন অ্যাপ্লাই করা হয়, সেটাকে বলা হয় ফিশারিজ। এই ফিশারিজ থেকে ফিশারি বলা হয়, বাট ফিশারিজটা হচ্ছে মাছ চাষ নিয়ে আলোচনা করা বা মৎস্য বিজ্ঞান নিয়ে আলোচনা করা, সহজ হিসাব। শুধু মাছ চাষ না, অল ওভার মৎস্য বিজ্ঞান নিয়ে আলোচনা করা হচ্ছে ফিশারিজ। কেন এটা নিয়ে আমাদের আলোচনা করাটা গুরুত্বপূর্ণ? কারণ ফিশারি ব্যবসা বর্তমানে খুবই লাভজনক একটা ব্যবসা। বাজারে গেলে মাছের বাজারের গুরুত্ব কতটুকু আমরা সবাই জানি। মাছের বাজার নিয়ে একটা প্রবাদই আছে, সব থেকে প্রফিটেবল জায়গা কি? মাছের বাজার। মাছের বাজারে যাও, অনেক প্রফিটেবল জায়গা ওইটা। সব থেকে হই হুল্লো টাইপের জায়গা হচ্ছে মাছের বাজার। তো মাছের বাজার হই হুল্লা, এটা কি প্রমাণ করে? যে মাছের চাহিদা অনেক বেশি। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছ খাইতে পছন্দ করি। এটাই তো প্রমাণ করে যে আমরা আসলে মাছ কতটা পছন্দ করি এবং মাছ কতটা লাভজনক। মাছ যদি লাভজনক ব্যবসা না হইতো, তাহলে তো আর মাছ মানুষ চাষ করতো না, বাজারে তো মাছ আমরা পাইতাম না, রাইট? কারণ বাজারে মাছ অনেক চড়া দাম দিয়ে কেনা লাগতো। তো মাছ যেহেতু বাজারে অ্যাভেলেবেল, তার মানে কি মাছের একটা ভালো চাহিদা আছে। তো এই জন্যে মাছ চাষ, মাছের সংরক্ষণ এবং মাছের ব্যবস্থাপনা শিখতে হবে। মাছ চাষ তো বুঝছোই, সংরক্ষণ মানে কি? যে মাছগুলা চাষ করে, কিছু মাছ আছে না সংরক্ষণ করে পরে ব্যবসা করা হয়, যেমন কিছু মাছ আছে যেগুলো শুটকি করে ব্যবসা করা হয়। তো এটা সংরক্ষণ করা তো তোমাকে জানতে হবে, যে কীভাবে মাছটা শুটকিটা তুমি তৈরি করবা। এবং ব্যবস্থাপনা, ব্যবস্থা মানে পুরো প্রসেসটা কীভাবে তুমি কাজ চালাবা, এটাকে বলা হয় ব্যবস্থাপনা। ব্যবস্থা মানে ম্যানেজিং, ওই পুরো কাজটা তুমি কীভাবে ম্যানেজ করবা, এটা শেখানো হয় হচ্ছে ফিশারিজে। খাদ্য অর্থনীতিতে মাছের ভূমিকা এখন অনেক বেশি। গ্রাম ও দেশের উন্নয়নে এই শাখা অনেক গুরুত্বপূর্ণ। অনেক, আমার নিজে চোখে দেখা, আমার আমার গ্রামের বাড়ি তো ময়মনসিংহ, মানে মামা বাড়ি আর কি, মামা বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহের দিকে পাঙাশ মাছের চাষ, পাঙাশ আর তেলাপিয়ার চাষ, এটা খুবই জনপ্রিয় চাষ। আর আমার দাদা বাড়ি হচ্ছে খুলনার দিকে। তো খুলনা সাতক্ষীরার দিকে ঘেরের চাষ, চিংড়ির চাষ যে কত গুরুত্বপূর্ণ, এবং আমার নিজের চোখে দেখা। আমার আমার নিজের মামাই হচ্ছে মাছ চাষ করছে। আমার বহুত মামা, মানে থাকে না এলাকায় সবাই তো মামা, তো অনেক মামাদেরকে দেখছি মাছ চাষ করে তারা আজকে বড় লোক হয়ে গেছে।
চিংড়ি চাষ করে, আমার নিজের অনেক কাজিন ভাই আছে, আমার কাজিন ব্রাদার, তারা চিংড়ি চাষ করে তারা আজকে খুলনা শহরে বাড়ি গাড়ি করে ফেলছে। এত বেশি মানে একটা বড় সড়ো ব্যবসা এটা। হ্যাঁ, তো এই জন্যে তোমার মাছ সম্পর্কে জানতে হবে। পাশাপাশি মাছ চাষের পাশাপাশি মাছকে সংরক্ষণ এবং মাছকে নিরাপত্তা দেওয়াও ফিশারিজের অন্তর্ভুক্ত। মাছের সংরক্ষণ বলতে কি, বাংলাদেশে কিন্তু খাঁটি মাছ বা একদম পিওর মাছ হারায় যাচ্ছে। যেমন অনেকে বলতে শুনছো হয়তো বা তোমার বাবাকে, মাকে বা দাদা দাদাকে বলতে শুনছো যে এখনকার সময় ইলিশ মাছ খেয়ে মজা লাগে না, আগেকার সময় ইলিশ মাছ খুব স্বাদ ছিল, অনেক টেস্টি ছিল আগেকার সময় ইলিশ মাছ, এখন সেই মাছের স্বাদটা নাই। সেম রুই মাছের ক্ষেত্রে একই কথা। আমি এখন যখন রুই মাছ খাই তখন মনে হয় কি আগের রুই মাছের স্বাদটা নেই। আমি ইদানিং তো আমি রুই মাছ খাওয়া অনেকটা বন্ধই করে দিয়েছি, কারণ ভালো লাগে না এখন আসলে আগের সেই রুই মাছের স্বাদটা এখন আর নাই। কারণ কি, এত বেশি মিক্সড হয়েছে, এত বেশি মানে ক্রস করা হয়েছে মাছগুলোর মধ্যে, একটা মাছের সাথে একটা মাছের এমনভাবে মিক্সড আপ করা হয়েছে, বিশেষ করে মাছের উৎপাদন বাড়াইতে যেয়ে মাছের মানে পিওর মাছটা হারায় গেছে, অনেক বেশি হাইব্রিড হয়ে গেছে। তো এই জন্য পিওর রুই মাছ বা পিওর মাছটা সংরক্ষণ করাটা গুরুত্বপূর্ণ এবং সেটা নিরাপত্তা দেওয়াটা গুরুত্বপূর্ণ। নিরাপত্তার কথাটা আসে হালদা নদী থেকে। হালদা নদী হচ্ছে এটা, এই নদীটা খাগড়াছড়ি এলাকায় পাহাড় থেকে এটা তৈরি হয় এবং চট্টগ্রাম এলাকায় যে নদীটা শেষ হয়, কর্ণফুলীতে যে শেষ হয় মোস্ট প্রবাবলি। তো খাগড়াছড়ি চট্টগ্রাম এলাকার নদী হচ্ছে হালদা, এবং এই হালদা নদীকে বলা হয় বাংলাদেশের মাছের অভয় আশ্রম। অভয় আশ্রম মানে কি, এখানে মাছেরা নির্ভয়ে বসবাস করতে পারে। অর্থাৎ এই হালদা নদীতে মাছ শিকার করা নিষেধ, মানে মাছ শিকার করে এক সেন্সে নিষেধ। কিছু কিছু পয়েন্ট আছে ওখানে মাছ তুমি যদি ধরতে যাও তোমার একদম ডাইরেক্ট পুলিশে ধরবে। তো এই জায়গাটা মাছটাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে সংরক্ষণ করার জন্য, যাতে করে মেইন মাছটা হারায় না যায়, পিওর মাছটা যাতে হারায় না যায়, এটাই হচ্ছে এটার কাজ। তো এটা হচ্ছে সংরক্ষণ এবং নিরাপত্তা, এটা করতে হবে। তাহলে আমাদের দেশি কিছু মাছ আছে, দেশীয় মাছ, যেগুলা এখন আসলে বিলুপ্তির পথে, একদম পুরোপুরি নাই হয়ে যাবে পৃথিবী থেকে, বাংলাদেশ থেকে। তো এই জন্য নিরাপত্তাও রাখবে এবং এটা ফিশারিজের অন্তর্ভুক্ত। তো যে পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া কিভাবে চাষ করা হয়, এই সকল আলোচনাই কিন্তু এখানে করা হয়। তারপরে ফলিত জীববিজ্ঞানের একটা শাখা হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়ো স্ট্যাটিস্টিক্স। দেখো, বায়ো মানে জীব, আর স্ট্যাট মানে হচ্ছে পরিসংখ্যান। হোয়াট ইজ পরিসংখ্যান? পরিসংখ্যান একটা সাবজেক্টের নাম, 9, 10 বা এইচএসসির একটা সাবজেক্টের নাম পরিসংখ্যান, যেখানে তথ্য এবং উপাত্ত নিয়ে কথাবার্তা বলা হয়। এবং সেই তথ্য এবং উপাত্ত যদি বায়োলজিক্যাল জিনিস নেওয়া হয় তাহলে সেটা হবে বায়ো স্ট্যাটিস্টিক্স। জীববিজ্ঞানের তথ্য পরিসংখ্যান দিয়ে বিশ্লেষণ করা। যেমন ধরো এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, যেখানে দেখানো হচ্ছে যে 2014-15 সালে কতজন ডেঙ্গুর রোগী ছিল, 2015-16 সালে কত ছিল, 2016-17 দেখতেছি আমরা একটু বাড়ছে, 14-15 থেকে 15-16তে কম ছিল, 2016-17 থেকে উঠে ডেঙ্গুর রোগীর সংখ্যা অনেক বেড়ে গেল, 2017-18তে একটু বেশি ছিল, 17-18 থেকে 19-এ যে আবার অনেকটা বেড়ে গেছে, এবং 19 এর পরে 20 সালের দিকে এসে ডেঙ্গু একদম মারাত্মক লেভেলে বাংলাদেশে বাড়ছে। তো এই তথ্যগুলো কিভাবে করা হয়েছে? ডেঙ্গু রোগীর সংখ্যা দিয়ে তো করা হয়েছে। তো এটাও একটা স্ট্যাটিস্টিক্স মানে কি, পরিসংখ্যান, তথ্য প্রত্যেককে কাজে লাগিয়ে একটা সিদ্ধান্ত লাগানো। তো এইটা করে আমরা কি জানতে পারি যে আসলে বাংলাদেশের এখন কি অবস্থা। এটা বায়োলজিক্যাল যে কোনো কিছুতেই তুমি করতে পারো জীব পরিসংখ্যান, ঠিক আছে? তো রোগের হার তুমি জানতে পারবা, ওষুধের ফলাফল তুমি জানতে পারবে, একটা ওষুধ তৈরি করা হয়েছে, ওষুধটা কাজ কেমন করতেছে, কতজন রোগীর মধ্যে ওষুধটা, যেমন দেখো না এরকম বলা হয় যে একটা গবেষণা দেখা গেছে এই ওষুধটা এত% মানুষের কাজ করছে। তো এটাই তো জীব পরিসংখ্যান। একটা গবেষণায় দেখা গেছে যে বাচ্চাদের সাথে এরকম আচরণ করলে এরকম হইতে পারে, এরকম বলে না? তো এটাই তো জীব পরিসংখ্যান। হ্যাঁ, তথ্যপাত্য দিয়ে জিনিসগুলো জানানো হয় এবং জনসংখ্যা বৃদ্ধির হারও এখান থেকে হিসাব করা যায়। গবেষণা সিদ্ধান্ত নেওয়ার জন্য এটা খুবই দরকার। যেমন ডেঙ্গু রোগীর সংখ্যার গ্রাফটা এখানে দেখানো হয়েছে। এটাই হচ্ছে জীব পরিসংখ্যান, এটাই হচ্ছে কি জীব পরিসংখ্যান। এবার আসি প্যারাসাইটোলজি বা পরজীবী বিদ্যা। দেখো, প্যারাসাইট শব্দের অর্থ হচ্ছে পরজীবী। পরজীবী মানে কি, নামের মধ্যেই দেখো মিনিংটা লেখা আছে, পরের উপর ভরসা করে জীবন ধারণ করে যে, তাকে বলা হয় পরজীবী। অন্যের উপর ভরসা করে জীবন ধারণ করে। যেমন আমি যদি একটু বেসিক ভাবে বলি, উকুন একটা পরজীবী। উকুন তোমার দেহ হচ্ছে এবং তোমার দেহ থেকে সে রক্ত পুষ্টি শুষে নিচ্ছে, সে তোমার ক্ষতি করতেছে, ভালো করতেছে না। আর একটা পরজীবীর নাম কেমন হইতে পারে, যেমন ধরো কিছু উদ্ভিদ আছে না আরেক উদ্ভিদের গায়ে হয়, যেমন স্বর্ণলতা, উদ্ভিদকে পেঁচায় ধরে, বড় উদ্ভিদকে স্বর্ণলতা পেঁচায় ধরে, পেঁচায় ওই উদ্ভিদ থেকে পুষ্টি শুষে নেয় যার উপর হয়েছে, তাহলে ক্ষতি করে। তো এটা হচ্ছে পরজীবী। অনেক ব্যাকটেরিয়া আছে যারা পরজীবী, এবং একটা পরজীবীর নাম তোমরা কলেজে উঠলে শিখবা, সেটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবী। ম্যালেরিয়া পরজীবী। তো এই ম্যালেরিয়া যে পরজীবীটা আছে, এই ম্যালেরিয়া পরজীবীটা
দুইটা জিনিসকে অ্যাটাক করে, এক হচ্ছে অ্যানোফিলিস মশাকে অ্যাটাক করে, আর দুই হচ্ছে মানুষকে অ্যাটাক করে। স্ত্রী অ্যানোফিলিস মশাকে অ্যাটাক করে এবং মানুষকে অ্যাটাক করে। এর মধ্যে মানুষের ম্যালেরিয়া জ্বর হয়, মশার জ্বর হয় না, মশারা জ্বর কেন হবে। তো মানুষ মশা এইভাবে ছড়াইতে থাকে। অর্থাৎ ধরো একটা অ্যানোফিলিস মশকি বা মশা যার দেহে ম্যালেরিয়ার জীবাণু আছে, পরজীবী, এই যে ম্যালেরিয়ার একটা পরজীবী এরকম টাইপের হয় দেখতে অনেকটা, প্রথম যে পরজীবীটা মানুষের দেহে অ্যাটাক করে এরকম হয় দেখতে, এবং সেটা মানুষের লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে এবং তখন মানুষের কাঁপুনিতে জ্বর আসে। আমাদের যে লাল কণিকা আছে না রক্তের মধ্যে, ওটাকে ধ্বংস করে ফেলে, তখন কাঁপুনিতে জ্বর আসে। আর এই জীবাণুটা থাকে প্রথমে মশার দেহে। মশা যখন মানুষকে কামড়ায় তখন মশার শরীর থেকে এই জীবাণু মানুষের রক্তে চলে আসে। তাই মানুষের রক্তে আসার পরে অনেক কিছু করে মানুষের রক্তকে নষ্ট করে, মানুষের লিভারকে ক্ষতি করে, রক্তকে নষ্ট করে। এবং এই ব্যক্তিকে যদি আবার মানুষের যখন এই ব্যক্তি যখন ম্যালেরিয়া জ্বর আসছে, এই ব্যক্তিকে যদি আরেকটা মশা কামড়ায়, অ্যানোফিলিস মশা, তখন ওই মশার দেহের মধ্যেও এই ব্যক্তি থেকে জীবাণু আবার মশার দেহে চলে যায়, ওই মশা থেকে আবার একটা ব্যক্তিতে যায়, এই একটা ব্যক্তি থেকে আরেকটা মশা আছে, এইভাবে চলতে থাকে। এভাবে পরজীবীর জীবন চক্র চলতে থাকে। এটাকে বলা হয় জীবন চক্র। এটাকে বলা হয় কি জীবন চক্র। তাহলে যে এই পরজীবী কি, তাদের জীবন চক্র এখানে আলোচনা করা হয়। যেমন তোমরা কলেজে উঠলেই ম্যালেরিয়ার পরজীবীর জীবন চক্র জানতে পারবা, যে একটা ম্যালেরিয়া আক্রান্ত একটা মশা যে মানুষকে কামড়ায়, তখন ম্যালেরিয়ার শরীর থেকে তখন কি হয়, মশার শরীর থেকে, মশা আসলে মশক কি বলা উচিত, কারণ স্ত্রী মশা কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না। মশকের দেহ থেকে জীবাণুটা মানুষের দেহে চলে যায়, মানুষের দেহে মানুষের লোহিত রক্তকণিকা আরবিসি বলে ধ্বংস করে, লোহিত রক্তকণিকা ধ্বংস করে। লোহিত রক্তকণিকা ধ্বংস করার পরে এই ব্যক্তিকে যদি আবার কোনো মশা কামড়ায়, মশার কামড় যদি খায়, তখন ওই মশার দেহে জীবাণু চলে যায়। সেই মশার দেহে জীবাণু থেকে সেটা আবার অন্যভাবে আরেকটা মানুষকে অ্যাটাক করে, এটা আরেকটা মানুষকে অ্যাটাক করে, সেই মানুষের থেকে আবার এইভাবে ছড়াতে থাকে, মানুষ মশা, এটাই তার জীবন চক্র। এবং এর ফলে ম্যালেরিয়া রোগ তৈরি হয়, অনেক মানুষ ম্যালেরিয়াতে মারা যায়, ম্যালেরিয়া জ্বরের কারণে তীব্র জ্বর হয়, কাঁপুনি দিয়ে জ্বর হয়। এই জন্য পরজীবী বিদ্যা জানতে হবে, এবং তোমার দেহে ঢুকতেছে, তোমার দেহ থেকে পুষ্টি নিচ্ছে এবং তোমারই ক্ষতি করতেছে। ঠিক আছে, এই যে ম্যালেরিয়া রোগের প্লাজমোডিয়ামের ভূমিকা। এখন প্লাজমোডিয়াম কি? প্লাজমোডিয়াম হচ্ছে এই ম্যালেরিয়ার জীবাণুটার নাম। এই যে জীবাণুটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম, যে সবুজ কালার এখানে যেটা দেখতে পারতেছো, এই প্লাজমোডিয়াম হচ্ছে ম্যালেরিয়ার জীবাণুর নাম। ভাইয়া একটা কথা বলে রাখি, আমি এই স্লাইডের মধ্যে নীল কালি দিয়ে যেগুলো লিখছি এগুলো তোমাদের বইয়ের লাইন, আর সবুজ কালি দিয়ে যেগুলো লিখছি এগুলো হচ্ছে আমি বানাই দিছি তোমাদেরকে বোঝার জন্য, একটা উদাহরণ দিয়ে দিছি। যেমন তোমাদের বইয়ের মধ্যে যদি আমি যাই, দেখো এখানে যদি আমি যাই, পরজীবী বিদ্যাতেই তোমাদের বইয়ে যদি আমি যাই, তোমরা দেখতে পারবা এগুলো লেখা আছে পরজীবী বিদ্যা। প্রথমে জীবাশ্ম ছিল, জীবাশ্মতে আমি পরে আসবো, সমস্যা নাই। পরজীবী বিদ্যার মধ্যে দেখবো পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান। পরজীবী কেমনে পরজীবী হয়, তার জীবের জীবন প্রণালী মানে জীবন চক্র, এবং তারা কেমন রোগ তৈরি করে, এগুলো নিয়ে আলোচনা করা হয়। তো এখানে অনেক সংক্ষেপে লেখছে এই জিনিসগুলাই, যেগুলো নীল কালি দিয়ে লেখা এখানে বুঝবে, এগুলো তোমার বইয়ের লাইন, আর আমি এক্সট্রাভাবে কিছু লাইন লিখে দিচ্ছি। আর প্রত্যেকটার মধ্যেই দেখো সবুজ কালি দিয়ে কিছু জিনিস লেখা আছে, এগুলো হচ্ছে বাস্তব জীবনের উদাহরণ, যেগুলো তোমাদের বই দেয় নাই, এগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে তুমি বুঝতে পারো। বাট তোমার এক্স্যাক্টলি পড়তে হবে নীল লাইনটুকু, বা তুমি জাস্ট বই থেকে পড়বা। আমি তোমাকে তো বোঝানোর জন্য অনেক কিছুই বলতেছি, বাট সব তো তোমার পরীক্ষায় লাগবে না, বুঝো, শিখে নাও। বাট পরীক্ষায় যেটুকু লাগবে এটুকু তোমাকে লিখতে হবে, বা পরীক্ষায় এমসিকিউ আনসার করতে হবে, এখান থেকে এমসিকিউ আসে। এমসিকিউর জন্য এই বইয়ে যা আছে তাই এনাফ। তুমি শিখো সব কিছু, কোনো সমস্যা নেই, তুমি জেনে নাও সব কিছু, বাট পরীক্ষার জন্য কিন্তু তোমার মেন বইয়ের কোনো বিকল্প নাই। পরীক্ষায় তোমার আমার এই স্লাইড কোনো হেল্প করবে না, মানে হেল্প করবে না সরাসরি বললে ভুল হবে, স্লাইড হেল্প করবে, বাট মেন বইয়ের কোনো বিকল্প নাই। আমি যত স্লাইড পড়াই, যত গাইড পড়াই, এন্ড অফ দ্য ডে মেন বই গুরুত্বপূর্ণ, আর আমার এই স্লাইডগুলো তোমার বুঝতে তোমাকে হেল্প করবে। এবার আসি জীবাশ্ম বিজ্ঞান বা প্যালেন্টিওলজি। প্যালেন্টিওলজি মানে জীবাশ্ম বিজ্ঞান। এখন প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ জীবাশ্ম? জীবাশ্মকে ইংলিশে বলা হয় ফসিল। ফসিল অনেক আগেকার দিনের জীব, উদ্ভিদ হইতে পারে, প্রাণী হইতে পারে, মারা যাওয়ার পর মাটির নিচে পড়ে সেগুলো এরকম ফসিলে পরিণত হয়। যেমন এই যে দেখো ডাইনোসরের ফসিল পাওয়া গেছে, এবং ডাইনোসরের ফসিল পাওয়া গেছে বলে জানা গেছে যে একসময় ডাইনোসর ছিল, এখন সেটা পৃথিবীতে নাই। ফসিল থেকে আমরা এই জ্ঞানটা লাভ করছি, ফসিল নলেজ। এবং এই ফসিল থেকে অনেক কিছু জানা যায়। এখন কথা বলতে পারো তোমরা, ভাইয়া এত অতীতে যে লাভটা কি, এত অতীতের নলেজ নিয়ে আমার লাভটা কি? কি লাভ আমার এই অতীতের নলেজ দিয়ে? অনেক লাভ আছে ভাই, অনেক লাভ আছে। তুমি অতীতের নলেজ দিয়ে তুমি ভবিষ্যতে কি হইতে পারে এটা প্রেডিক্ট করতে পারো। একটা কথা আছে অনেক জায়গায় বলে, হিস্টোরি রিপিটস ইটসেলফ, হিস্টোরি তার নিজেকে রিপিট করে বারবার। অর্থাৎ অতীতে কি ঘটছে সেই ঘটনা ফিউচারেও ঘটতে পারে। এখন তুমি বলতে পারো অতীতে কি ঘটছে আমরা এখান থেকে কেমনে পাবো? দেখো এটা অনেক আগের জীব, কত কোটি বছর আগের জীব, এটা তেজস্ক্রিয়তার মাধ্যমে প্রমাণ করা যায়। এটা তোমার কলেজে উঠলে তোমাদেরকে শেখানো হবে। কার্বন ডেটিং নামের একটা সিস্টেম আছে, কার্বন ডেটিং। এটা করে
এটার মাধ্যমে মাটির বয়স বা এটার মাধ্যমে কোনো একটা জীবের বয়স, কোনো একটা ফসিলের বয়স জানা যায়। তেজস্ক্রিয়তা পরীক্ষার মাধ্যমে এটা কত বছর আগে সেটা জানা যায়, এবং এটা জানার মাধ্যমে ওই সময় পৃথিবীর কি কন্ডিশন ছিল সেই সম্পর্কে ধারণা পাওয়া যায়। এটা আমাদের কাজ না, এটা যারা প্যালেন্টিওলজি নিয়ে পড়াশোনা করে, জীবাশ্ম বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে, আর্কিওলজি নিয়ে যারা পড়াশোনা করে, তারা এগুলো ভালো বলতে পারে। এবং এগুলো তারা পৃথিবীর আগের একটা অবস্থা সম্পর্কে আমাদেরকে ধারণা দেয়, যেটা দিয়ে আমরা ভবিষ্যতে কি হতে পারে ধারণা করতে পারি। আগের জ্ঞান জানাটা খুবই দরকার, কারণ আগের জ্ঞান জানলে তুমি বুঝতে পারবা যে আগে কি ক্ষতি হয়েছিল পৃথিবীতে, সেই ক্ষতি থেকে তুমি এখন নিজেকে কিভাবে রাখতে পারবা, সেভ করতে পারবা, যাতে পৃথিবীর আর নতুন করে ক্ষতি না হয়। তো প্রাচীন জীবের জীবাশ্ম নিয়ে গবেষণা করা। জীবাশ্ম কি? মাটির নিচ থেকে পাওয়া এই উপাদানগুলো, এগুলোকে জীবাশ্ম বলা হয়। যারা একসময় হয়তো পৃথিবীকে দাপায় বেড়াইছে, এখন নাই। তো ইতিহাস বোঝা যায়, অতীত পরিবেশ সম্পর্কে জানা যায়। ডাইনোসরের হাড়ের জীবাশ্ম খুঁজে এটাকে বিশ্লেষণ করছে, এভাবে ডাইনোসর সম্পর্কে আমরা জানতে পারছি। তো জীবাশ্ম নিয়ে আমাদের মেন বইয়ের মধ্যে কি লেখা আছে দেখো, প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান। এটা প্রাগৈতিহাসিক মানে অনেক আগের যুগের, ঐতিহাসিক কোনো কিছুর, ওই সময়কার কোনো জীব নিয়ে তুমি এখানে জানতে পারতেছো, এবং সেই জীব সম্পর্কে তুমি জানতে পারতেছো। জীব পরিসংখ্যান পড়াই ফেলছি, পরজীবী পড়াই ফেলছি, মৎস্য বিজ্ঞানও পড়াই ফেলছি। এবার আমরা পরে চলে যাই অ্যান্টোমোলজি, অ্যান্টেমোলজি। খেয়াল করো এই নামটা মনে রাখার টেকনিক হচ্ছে অ্যান্ট, এভাবে মনে রাখবা অ্যান্ট। অ্যান্ট মানে কি? পিঁপড়া। পিঁপড়া কি? একটা পোকা। পিঁপড়া কি? একটা পোকা। ঠিক আছে। অ্যান্টোমোলজি, আসলে অ্যান্টোমোস শব্দের অর্থ হচ্ছে কীটপতঙ্গ, আর লজি মানে হচ্ছে জ্ঞান। কীটপতঙ্গ, পোকামাকড়ের জীবন নিয়ে জ্ঞান। আর পোকামাকড়ের জীবন নিয়ে তুমি জেনে লাভটা কি? অনেক লাভ আছে ভাই। পোকামাকড় যে ফসলের কি ক্ষতি করে তার কোনো ইয়ত্তা নাই, প্রচুর ক্ষতি করে। আর পোকামাকড় বলতে অ্যাকচুয়ালি কাদেরকে বোঝায় জানো? অ্যাকচুয়ালি আর্থ্রোপোডা, বিশেষ করে আর কি আর্থ্রোপোডা পর্বের প্রাণীগুলাকে বোঝায়। তোমরা তো 9-10-এ 8-এ পড়ছো যে প্রাণী জগতের 9টা পর্ব আছে, পরিফ্রেনিডিরিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, মোলাস্কা। তোমরা তো পড়ছো এগুলো, তাই না? মোলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মা, করোডা। এরপরে আর্থ্রোপোডা পর্বের মধ্যে সবথেকে বেশি পোকামাকড় আছে। পোকামাকড়ের পর্বই বলা হয় আর্থ্রোপোডা পর্বকে। ঠিক আছে। তো এই পোকামাকড় তো অনেক ক্ষতি করে, যেমন ধানের ক্ষতি করে। অনেক পোকা আছে যারা ধানের ক্ষতি করে। দেখো এই যে একজন লোক ধানের পোকা দূর করার জন্য স্প্রে করতেছে। কীটপতঙ্গ ফসলের ক্ষতি করে, ফসল একদম নষ্ট করে ফেলে। আর তোমার যদি ফসল ক্ষতি হয় তোমার তো লাভ হবে না, রাইট? যেমন তোমার কলেজ উঠলে পড়বা, একটা পোকা আছে যে পোকাটার নাম হচ্ছে সাদা মাছি। সাদা মাছি, বা এটাকে জাপ পোকা বলা হয়, বা এটাকে বায়োলজির ভাষায় অ্যাফিড বলা হয়। অ্যাফিড এত খারাপ, এরা কি করে জানো? এরা একটা ভাইরাসকে ক্যারি করে একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। যেমন আমরা মশার কথা বলছি, দেখো মশা একটু আগে বললাম না আমরা যে পরজীবী হিসাবে ম্যালেরিয়া, ম্যালেরিয়াটা হচ্ছে মেন জীবাণু, প্লাজমোডিয়াম হচ্ছে মেন জীবাণুটার নাম ছিল, বা সেই জীবাণুটা মশার মাধ্যমে ছড়াইছে। মশা কিন্তু জীবাণু ছিল না, মশা ছিল বাহক, সে ছড়াই দিছে। সেম এই মাছি, সাদা মাছি, জাপ পোকা বা অ্যাফিড, এটা কি করে জানো? ভাইরাস ছড়ায় দেয়। ভাইরাস এক জায়গা থেকে এক জায়গায় ছড়ায় দেয়, ছড়ায় দিয়া ফসলের ক্ষতি করে। ওই ভাইরাসের কারণে ফসলের ক্ষতি হয়। তো এই মাছিটা কি করে জানো? পেঁপের খামারে, পেঁপের বাগানে পেঁপে নষ্ট করে ফেলে। এই ইয়েটা পেঁপে নষ্ট করে ফেলে। কেন নষ্ট করে? PRSV, পাপায়া রিং স্পট ভাইরাস আছে একটা, পাপায়া রিং স্পট ভাইরাস, PRSV। তাহলে এই ভাইরাসটার নাম পাপায়া রিং স্পট ভাইরাস। নাম শুনে বুঝতে পারতেছো, পাপায়া মানে পেঁপে, রিং মানে গোল, স্পট মানে দাগ। তাহলে পেঁপের গায়ে গোল স্পট দাগ, রিংয়ের মতো দাগ তৈরি করে এরকম একটা ভাইরাসের নাম হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস। এবং এই ভাইরাসটা ছড়ায় দেয় হচ্ছে এই পোকা, এবং এই ভাইরাসটা পেঁপে গাছকে নষ্ট করে ফেলে, পেঁপের ফলনকে একদম শেষ করে ফেলে। তো এরকম ধানকেও তো নষ্ট করে, এরকম অনেক পোকামাকড় আছে। সরাসরি পোকামাকড় ধান টান কেটে খেয়ে ফেলে, এটা আছে। এবং সেই পোকামাকড়ের কারণে ভাইরাস, ব্যাকটেরিয়াও ছড়া যেতে পারে, ভাইরাসও ছড়া যেতে পারে। এই জন্য পোকামাকড় সম্পর্কে জানা তোমার রাখতে হবে। কিছু পোকা আছে আবার উপকারী, এগুলোরে মারলে তোমার লস, এগুলোরে মারা যাবে না। আবার কিছু পোকা আছে অনেক ক্ষতিকারী, দুটোর সম্পর্কে তোমার জানতে হবে। এবং সেই পোকা কীভাবে দমন করবা বা কীভাবে নিয়ন্ত্রণ করবা এটা তোমাকে শিখতে হবে। দমন মানে মেরে ফেলা, দমন মানে মেরে ফেলা, নিয়ন্ত্রণ মানে হচ্ছে কন্ট্রোল করা, এগুলো তোমাকে জানতে হবে। ধানের পোকা দমন করার কৌশল তোমার শিখতে হবে, যাতে ধান তুমি ভালো উৎপাদন করতে পারো। বইয়ে কি বলছে? কীটপতঙ্গের জীবন, কীটপতঙ্গগুলো কিভাবে জীবন ধারণ করে, তাদের উপকারিতা অপকারিতা, তাদের ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কে জানতে হবে। দমন বুঝলাম, ক্ষয়ক্ষতি বুঝলাম, অপকারিতা সবই বুঝলাম। কীটপতঙ্গের জীবন কেন, কীটপতঙ্গের জীবনটাও তোমাকে জানতে হবে, যে কীটপতঙ্গ কীভাবে জীবন ধারণ করে, তার লাইফ সাইকেলের আগে তোমাকে জানতে হবে। লাইফ সাইকেল কেন আগে তোমাকে জানতে হবে? কারণ তার লাইফ সাইকেল সম্পর্কে তোমার যদি ধারণা থাকে, তাহলে তোমার তাকে কীভাবেই তুমি তাকে আগে আগে মারতে পারবে সে সম্পর্কে তোমার একটা ধারণা চলে আসবে। সে পূর্ণাঙ্গ হওয়ার আগে তুমি যদি তাকে মেরে ফেলতে পারো তাহলে তো ভালো হলো। এবং এমন একটা প্রসেস আছে জানো, সেটা কি করে? পোকামাকড়গুলোকে তার লার্ভা অবস্থায় তাকে রেখে দেওয়া হয়, সে আর পূর্ণাঙ্গ হতে পারে না। মানে লার্ভা কি? লার্ভা হচ্ছে পোকামাকড়ের একটা
এমন একটা লাইফের এমন একটা অবস্থা যেখানে পোকাটা এখনো পুরোপুরি পোকা হয় নাই, বাচ্চা অবস্থায় আছে, অর্থাৎ বাচ্চা অবস্থায় তাকে রেখে দেওয়া হয়, তাকে মারা হয় না, বা তাকে বাচ্চা অবস্থায় রেখে দেওয়া হয়, ক্রুয়েলিটি এখানে থাকে না। এমন অনেক সিস্টেম আছে পোকামাকড়কে শিকার না করে, মেরে না ফেলে তাকে আদমোরা করে দেওয়া বা তাকে বন্ধা করে দেওয়া, সে যাতে আর বিস্তার করতে না পারে, অর্থাৎ সে বেঁচে থাকবে বাট সে আর নতুন করে বাচ্চা কাচ্চা তৈরি করতে পারবে না। এরকম অনেক সিস্টেম আছে, এই জন্য তোমার তার জীবন সম্পর্কে জানতে হবে, সে কীভাবে কাজ করে এটসেট্রা। তারপরে আমরা চলে যাই মাইক্রোবায়োলজি। দেখো মাইক্রো, মাইক্রো মানে হচ্ছে ছোট, খুবই ছোট, খুবই ছোট, যা দেখতে মাইক্রোস্কোপ লাগে, যা দেখতে কি লাগে, মাইক্রোস্কোপ লাগে, এখান থেকে মাইক্রো শব্দটা আসছে। আর বায়োলজি মানে হচ্ছে জীব, অর্থাৎ এমন জীব যা দেখতে মাইক্রোস্কোপ লাগে, ইভেন ইলেকট্রন মাইক্রোস্কোপও লাগতে পারে, যা দেখতে ইলেকট্রন মাইক্রোস্কোপও লাগতে পারে, এই ধরনের জীব নিয়ে যেখানে স্টাডি করা হয় তাকে বলা হয় মাইক্রোবায়োলজি। এই মাইক্রোটা স্পেশালি ছোট এবং স্পেশালি মাইক্রোস্কোপ থেকে আসছে। মাইক্রোবায়োলজিতে স্পেশালি ভাইরাস নিয়ে কথা বলে, স্পেশালি ব্যাকটেরিয়া নিয়ে কথা বলে, আর স্পেশালি কিছু পরজীবী নিয়ে আলোচনা করা হয়। যেমন আমরা একটু ম্যালেরিয়ার কথা বলছিলাম না, ম্যালেরিয়া, ম্যালেরিয়া, এই ম্যালেরিয়ার জীবাণু নিয়ে আলোচনা করা হয় কিন্তু এই মাইক্রোবায়োলজি সাবজেক্টে। মাইক্রোবায়োলজি সাবজেক্টের মধ্যে ম্যালেরিয়া নিয়েও স্টাডি করা হয়। পৃথিবীর যত ভাইরাস আছে এগুলো নিয়ে স্টাডি করা হয় মাইক্রোবায়োলজি সাবজেক্টে। ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয় মাইক্রোবায়োলজি সাবজেক্টে। যেমন ধরো প্রথমে ভাইরাস সম্পর্কে জ্ঞান লাভ করা হয়েছে, দেন সেই ভাইরাস, করোনা ভাইরাসকে কীভাবে মারতে হবে, কীভাবে প্রসেস করতে হবে, কীভাবে ভ্যাকসিন বানাইতে হবে, এগুলো নিয়ে কিন্তু আলোচনায় মাইক্রোবায়োলজি সাবজেক্টই হয়েছে বা অণুজীব বিজ্ঞানই হয়েছে। তাহলে ব্যাকটেরিয়া এবং ছত্রাকও আছে, এর সাথে ছত্রাকও আছে, ছত্রাকে কোনো রোগ হয়, ছত্রাকও মাইক্রোস্কোপ দিয়ে ভালো করে বোঝা যায়। তাহলে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং ছত্রাক ইত্যাদি পড়ানো হয় এখানে, কীভাবে তারা রোগ তৈরি করে। আবার কিছু কিছু আছে উপকারও করে, অনেক ব্যাকটেরিয়া আছে উপকারও করে, অনেক ভাইরাস আছে উপকারও করে, এগুলো তো সম্পর্কে জানানো হয় এবং এগুলোতে চিকিৎসা শিল্পে এদেরকে ব্যবহার করা হয়। এবং অনেক ব্যাকটেরিয়া ভাইরাস আছে রোগ তৈরি করে, আবার অনেক ব্যাকটেরিয়া আছে অনেক উপকারী, ওরা রোগ তৈরি করে না, বঞ্চ এদের থেকে আরও উপকার পাওয়া যায়। যেমন ধরো ব্যাকটেরিয়া থেকে দই তৈরি করা হয়, ব্যাকটেরিয়া ব্যবহার করে, ব্যাকটেরিয়া ব্যবহার করে পাউরুটি ফুলানো হয়, ইস্ট ব্যবহার করে পাউরুটি ফুলানো হয়। তো ব্যাকটেরিয়া সবসময় তোমার ক্ষতি করবে তা না, এটা তোমার অনেক লাভও করে, অনেক কাজে হেল্প করে। তবে অনেক ভ্যাকসিন বানানো হয় কি দিয়ে জন্য, ভাইরাস দিয়ে ভাইরাসের ভ্যাকসিন বানানো হয়, অনেক ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে অনেক রোগের ওষুধ বানানো হয়। আবার এরা ক্ষতিও করে, ক্ষতির লিস্ট যেমন আছে উপকারের লিস্টও তেমন আছে। তুমি যখন কলেজে উঠবা তখন চ্যাপ্টার পাবা যার নামই হচ্ছে অণুজীব বা মাইক্রোবায়োলজি, সেখানে তোমাকে এগুলো নিয়ে শেখাবে যে কীভাবে ভাইরাস ক্ষতি করে, কীভাবে ভাইরাস উপকার করে, কীভাবে ব্যাকটেরিয়া ক্ষতি করে, কীভাবে ব্যাকটেরিয়া উপকার করে। যেমন ধরো আমি যদি তোমাদের একটু বলি, ল্যাক্টোব্যাসিলাস নামের একটা ব্যাকটেরিয়া আছে, ল্যাক্টোব্যাসিলাস জেনাসের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার নামে ল্যাক্টো আছে, ল্যাক্টো মানে দুধ, যেই ব্যাকটেরিয়ার নামের মধ্যে ল্যাক্টো পাবা বুঝবে দুধ সম্পর্কিত। এই ল্যাক্টোব্যাসিলাস এই ব্যাকটেরিয়া ব্যবহার করে দুধ থেকে দই, মাখন এগুলো তৈরি করা হয়। ওকে, আরেকটা ব্যাকটেরিয়া আছে যে নামটা তোমরা স্কুল লাইফে পড়বা, ইকোলাই নামের ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ই.কোলাই। ই এর একটা মিনিং আছে, ইস্কার ইস্কিয়া কোলাই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া যে কত উপকারী, এই ব্যাকটেরিয়া দিয়ে ভিটামিন বানানো যায় জানো, এই ব্যাকটেরিয়া দিয়ে ইনসুলিন বানানো যায়, যে ইনসুলিন আমাদের দাদা দিদিরা গ্রহণ করে, এই ইনসুলিন বানানো যায় এই ব্যাকটেরিয়া দিয়ে, ইকোলাই ব্যাকটেরিয়া। তো এই ব্যাকটেরিয়াগুলো উপকারী ভাই, এগুলো ক্ষতিকর না। আবার অনেক ব্যাকটেরিয়া আছে চরম লেভেলের ক্ষতিকর, যে ব্যাকটেরিয়া কোনো বড় বড় রোগ তৈরি হয়। যেমন একটা ব্যাকটেরিয়ার নাম আমি তোমাদেরকে বলি, মাইকোব্যাকটেরিয়াম, এর বৈজ্ঞানিক নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা একটা ব্যাকটেরিয়ার নাম, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই ব্যাকটেরিয়ার কারণে টিবি রোগ হয়। টিবি মানে কি, যক্ষা, এই ব্যাকটেরিয়ার কারণে যক্ষা রোগ হয়। একটা ব্যাকটেরিয়া আছে, এরকম বহুত ব্যাকটেরিয়া আছে, আসলে একটা একটা করে বলা সম্ভব না, এরকম বহুত ব্যাকটেরিয়া আছে ক্ষতি করে, ক্ষতিও করে উপকারও করে। এটার কারণে যক্ষা হয়, এটার কারণে কি হয়, এই ব্যাকটেরিয়ার কারণে মানুষের যক্ষা হয়। তো এই আর কি, তো এইগুলো সম্পর্কে তুমি ভালো করে জানতে পারবা যদি তুমি শেখো। তাহলে অণুজীব বিজ্ঞান কি, ভাইরাস, ব্যাকটেরিয়া, অণুজীব, ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কে এখানে আলোচনা করা হয়। ওকে, ডান। তারপরে আমরা চলে যাই কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। এগ্রিকালচার শব্দের অর্থ হচ্ছে কৃষি, কৃষি নিয়ে যেখানে আলোচনা করে এগ্রিকালচার। ভাই আমরা একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে 5টা মৌলিক চাহিদা আছে, 5টা মৌলিক চাহিদা। পৃথিবী যেখানে যাক, যেই অবস্থায় যাক, যতই টেকনোলজির উন্নতি হোক, যাই হোক, 5টা মৌলিক চাহিদা সারাটা জীবন মানুষের লাগবে। কি কি? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা মৌলিক চাহিদা মানুষের লাগবে। এবং তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের যদি কারো বিজনেস নিয়ে ক্যারিয়ার করার ইচ্ছা থাকে, ফিউচারে বিজনেসম্যান হওয়ার ইচ্ছা থাকে, তাহলে তোমাকে বলবো এই 5টার মধ্যে যে কোনো একটা বেছে নাও। খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বস্ত্র, বাসস্থান। বাসস্থান নিয়ে কাজ করা খুব কঠিন, কারণ এখানে অনেক টাকার ব্যবসা, আবার কোটির উপরে টাকা পয়সা থাকা লাগবে, তাহলে তুমি বাসস্থানের ব্যবসা করতে পারবা, ঠিক আছে? অথবা অনেক বুদ্ধি থাকা লাগবে মাথায়, যার টাকা আছে এরকম একজনের সাথে পার্টনার হইতে হবে। বাসস্থান তারা নয় আপাতত আমি বাদ দিলাম। হ্যাঁ, বাসস্থান রিলেটেড কিছু ব্যাপার আছে, আমাদের ইন্টেরিয়র ডিজাইনের ব্যবসা তুমি যদি করো, তাহলে
তুমি অল্প পুঁজিতে অনেক বড় ব্যবসায়ী হতে পারবা। তাহলে বাকি থাকলো আর 4টা, কি কি? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা। দেখো শিক্ষা, যেখানে টাকা আছে সেটাই ব্যবসা। তো শিক্ষার ব্যবসা এটাকে বলা হয় না, আমরা ছোটবেলায় মজা করে শুনতাম, টিচাররা অনেকে বলতো যে বিনা পুঁজির ব্যবসা হচ্ছে শিক্ষা। শিক্ষা সারা জীবন লাগবে এবং শিক্ষার বিস্তার সারা জীবন হবে। তুমি যদি একজন টিচার হইতে পারো তাহলে তোমার কোনো পুঁজি লাগবে না, তুমি ইনকাম করতে পারবা। তুমি এখন স্কুলে পড়া, কয়েকদিন পর কলেজে উঠবা, তখন থেকে তুমি টিউশনি করতে পারবা। তুমি কলেজে থাকা অবস্থায় তুমি স্কুলের বাচ্চা কাচ্চা পড়াইতে পারবা, 6, 7, 8, 9 পড়াইতে পারবা। জানো আমি যখন ক্লাস 10 পড়তাম তখন আমি ক্লাস 8 বাচ্চা পড়াইতাম। আমি যখন ক্লাস 10 থাকতাম তখন আমি ক্লাস 8 বাচ্চা পড়াইতাম। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ার থাকতাম তখন আমি ক্লাস 9 বাচ্চা পড়াইতাম। এবং আমি আজ আমি 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 আমার লাইফে টিউশনি শুরু করছি কত সাল থেকে জানো? 2013 সাল থেকে। ইট ওয়াজ 2013 মেবি। একটু গল্প করতেছি আজকে তোমাদের সাথে। 2013 সাল থেকে আমি টিউশনি শুরু করছি, যখন আমি ক্লাস 10 পড়তাম। ঠিক আছে? আর আজকে এখন 2026 সালে আমি দাঁড়ায় আছি। তবে আজ 13 বছর ধরে আমি পড়াচ্ছি এবং এই প্রফেশনালি আমি বায়োলজি পড়াচ্ছি, মানে প্রফেশনালভাবে বায়োলজি পড়াচ্ছি 2016 সাল থেকে। 2016 সাল থেকে ফুল সুইং আমি বায়োলজি পড়াই। ইটস 6 ইয়ার্স, সরি 6 ইয়ার্স না, প্রায় 9 ইয়ার্স বা 10 ইয়ার্সের মতো হয়ে গেছে আমি বায়োলজি পড়াচ্ছি। আমি জানো কোনো পুঁজি লাগে না, তুমি পুঁজি ছাড়া এখানে ইনকাম করতে পারবা। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে বস্ত্র, কাপড় চোপড় মানুষের লাগবেই। তুমি কাপড় চোপড় ছাড়া বাঁচতে পারবে না এবং কাপড় চোপড়ের চাহিদা দিনকে দিন বাড়বে। যত মানুষের টাকা ইনকাম করার পসিবিলিটি যত বাড়তেছে, তত মানুষের কিন্তু পোশাক আশাক নিয়ে ফ্যাশন সেন্স বাড়তেছে। তো এই পোশাক আশাক নিয়ে ব্যবসা করতে হবে, বাট এখানে ভালোই পুঁজি লাগে, অল্প পুঁজিতেও করা যায়। বাকি থাকলো কি? খাদ্য আর চিকিৎসা মানুষের সারা জীবন লাগবে। এই করোনার সময় সব দোকানপাট বন্ধ হয়ে গেছিলো, বাট ওষুধের ফার্মেসি খোলা ছিল। তো বুঝতে পারছো চিকিৎসকের গুরুত্ব কতটুকু। কেউ যদি চিকিৎসার দিকে ক্যারিয়ার করতে পারো, ডাক্তার হইতে পারো, তাহলে তোমার লাইফ সেটেল। ঠিক আছে? এখন হচ্ছে খাদ্য, যেটা ছাড়া মানুষ বাঁচতে পারবে না। অন্য সবগুলোর আগে সবার আগে খাদ্যকে রাখতে হবে। একবেলা না খেয়ে তুমি ভালো করে কাজ করতে পারবে না, সারাদিন না খেয়ে কিন্তু ভালো করে কাজ করতে পারবে না। সো খাদ্য ইজ এ মাস্ট, খাবার থাকাই লাগবে। আর সেই খাবারটা নিয়ে যারা কাজ করে সেটা হচ্ছে এগ্রিকালচার। যারা কৃষিকাজকে হেয়ভাবে দেখে তারা হচ্ছে বোকা। বাংলাদেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়ের নাম কি জানো? বাংলাদেশের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়, অনেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা বলবে, অনেকে চট্টগ্রাম ইউনিভার্সিটির কথা বলবে, কিন্তু ভাইয়া তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি, বাংলাদেশের সব থেকে বড় ইউনিভার্সিটির নাম হচ্ছে BAU, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কোথায় এটা? ময়মনসিংহ। কোথায় এটা? ময়মনসিংহে। ময়মনসিংহে মানুষ তো ভালো করে জানার কথা। BAU, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, এত বড় ভাই। তুমি যদি কখনো ঢাকা থেকে ময়মনসিংহ যাও ট্রেনে, ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনে যাও, বা ময়মনসিংহ থেকে কোনো ঢাকা যদি ট্রেনে আসো, আমি যদি ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার কথা বলছি, যদি আমি ঢাকা থেকে আর আমার কিন্তু আবার মামা বাড়ি ময়মনসিংহ বলছিলাম তোমাদেরকে। ঢাকা থেকে ময়মনসিংহ তুমি যদি যাও, ময়মনসিংহ ঢোকার পরপরই, অর্থাৎ ময়মনসিংহ মেইন স্টেশনে যাওয়ার কিছুক্ষণ আগে ট্রেনটা এগ্রিকালচার ইউনিভার্সিটির ভিতর দিয়ে যায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে যায়। এবং পুরো কৃষি বিশ্ববিদ্যালয়ে পাস করতে 5 থেকে 6 মিনিট লেগে যায় ট্রেনকে, ভালো স্পিডে। তাহলে বুঝো কত বড় ইউনিভার্সিটিটা। ভিতরে রেল লাইন চলে গেছে, ট্রেন ঢাকা ময়মনসিংহ যে কোনো ট্রেন 5 মিনিট পাস করতে সময় লাগে, এই ইউনিভার্সিটি পাস করতে সময় লাগে। এত বড় ইউনিভার্সিটি, এক মাথা থেকে আরেক মাথায় বাস দিয়ে আসা যাওয়া করা লাগে, এত বড়। এবং এখানে এগ্রিকালচার নিয়ে আলোচনা করা হয়, কারণ ভাই আমরা মাছে ভাতে বাঙালি, পুরো পৃথিবীর সকল মানুষের খাইতে হবে, না খায় তো কেউ বাঁচবে না। খাওয়া এতটা গুরুত্বপূর্ণ কাজ, যেহেতু খাইতে হবে, সুতরাং এই খাওয়াকে কেউ হেয়ভাবে দেখা যাবে না, কৃষিকাজকে হেয়ভাবে দেখা যাবে না। এবং আমি তোমাদের একটা কথা বলি, ফিউচারে তুমি যদি বিজনেস করতে চাও, তাহলে আমি একটা কথা বলে, তোমরা অর্গানিক ফুডের বিজনেস, অর্গানিক এগ্রিকালচারের বিজনেস সব থেকে বেশি শাইন করবে। আজ থেকে 10-15 বছর পরে, এখন যে এআই এত কিছু বলতেছে না, এআই নিয়ে, এআই এত কিছু করতেছে, এআই এত ভালো এত ভালো। আজকে তোমাদের একটু ক্লাসে একটু মোটিভেশন দিচ্ছে, গল্প বলতেছে তোমাদেরকে। হ্যাঁ, সব দিন তো খালি পড়াই চলে যাই। এআই ভালো আমি জানি, বাট এআই একটা কম্পিটিশনাল জায়গা। তোমাকে প্রত্যেকটা দিন নিজেকে ডেভেলপ করতে হবে। তুমি যদি এআই বা টেকনোলজিক্যাল কোনো ফিল্ডে নিজেকে ক্যারিয়ার করতে চাও, তোমাকে প্রতিনিয়ত তোমাকে ডেভেলপমেন্টে থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং বা তুমি যদি কম্পিউটার সায়েন্সে যদি নিজেকে আগায় নিতে চাও, কারণ বলতেছে না বর্তমান যুগ এআই এর যুগ, ট্রু, ফাইন, বাট তোমাকে রেগুলার আপডেটের মধ্যে থাকতে হবে। তুমি যদি 6টা মাস পিছিয়ে যাও, তোমাকে দুমরাই মুসরাই অন্য কেউ তোমাকে পার করে দিয়ে চলে যাবে। বাট এগ্রিকালচার এমন একটা জিনিস ভাই, আমি তোমাকে একটা কথা বলে রাখলাম, তুমি এই ভিডিওটা আর 10 বছর পরে এসে যদি দেখো, আমি বেঁচে থাকবো কি থাকবো না জানি না, যদি থাকি তাহলে আবার বানাবো, যে 2036 সালে বাংলাদেশের সব থেকে বড় ডিমান্ডেবল ব্যবসা হচ্ছে এগ্রির ব্যবসা। কারণ এআই তোমার লাইফের অনেক প্রবলেম সলভ করে দিতে পারবে, কিন্তু এআই খাবার বানাইতে পারবে না। খাবার ছাড়া তুমি বাঁচতে পারবে না। 5টা মৌলিক চাহিদার মধ্যে কিন্তু এআই নাই। 5টা মৌলিক চাহিদার মধ্যে কিন্তু টেকনোলজি নাই। 5টা মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা আছে, খাদ্য আছে। চিকিৎসা খাদ্য থাকতেই হবে। মৌলিক চাহিদা তুমি ছাড়া থাকতে পারবে না, তার মধ্যে সবার আগে আছে খাদ্য। তুমি খাদ্যের ব্যবসায় তুমি যদি যাও, তাহলে তুমি লাইফে শাইন করবা।
বাংলাদেশের 70% বেশি জায়গা এখনো পর্যন্ত আনকাল্টিভেটেড, যেখানে কোনো চাষাবাদ হয় নাই। সেই জায়গাগুলোতে চাষাবাদ করতে হবে, সেখানে টেকনোলজি নিয়ে আসতে হবে, এইখানে টেকনোলজিকে ব্যবহার করতে হবে, টেকনোলজি ব্যবহার করে ফসলকে ফলনকে বাড়াইতে হবে। বা টেকনোলজি এখানে মুখ্য না, মুখ্য হচ্ছে কৃষিকাজ করা। টেকনোলজি তোমাকে হেল্প করবে, আর সেই কৃষিটা হইতে হবে স্মার্টভাবে। সুতরাং তোমার ক্যারিয়ার কৃষিতে করা উচিত। এগ্রিকালচার ইউনিভার্সিটি তুমি পড়াশোনা করো না, সারা বাংলাদেশে অনেকগুলো এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, প্রায় 4000-এর উপর সিট আছে এগ্রিকালচারে। আমি মনে করি এটা একটা স্মার্ট মুভ হবে এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করা। এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে তুমি লাইফে অনেক ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম। তো কৃষি বিজ্ঞানে ফসলের উৎপাদন সংরক্ষণ, ফসল শুধু উৎপাদন না, সেটাকে সংরক্ষণ করতে হবে, পরবর্তী সময়ের জন্য মজুত করে রাখতে হবে, যেগুলা নষ্ট হয় না এরকম খাবার। মাটি সম্পর্কে জানতে হবে, সার সম্পর্কে জানতে হবে, সেচ ব্যবস্থাপনা নিয়ে জানতে হবে। সেচ ব্যবস্থাপনা মানে কি? কিছু জায়গায় পানি ঠিক মতো থাকে না, সেখানে পানি সেচ দিতে হয়, গভীর থেকে পানি তুলে সে পানি দিতে হয়, এগুলো সম্পর্কে জানতে হবে। খাদ্য নিরাপত্তা সম্পর্কে জানতে হবে। খাদ্য নিরাপত্তা মানে কি? কোন খাবার ভালো, কোন খাবার ভালো না। বর্তমানে এই কৃষির চাহিদা পূরণ করার জন্য অনেক হাইব্রিড ফসল ফলানো হচ্ছে। কৃষি চাহিদা পূরণ করার জন্য অনেক হাইব্রিড ফসল ফলানো হচ্ছে। এই হাইব্রিড ফসল সম্পর্কে তো জানতে হবে, যে হাইব্রিড ফসল কতটুকু ভালো, ক্ষতি করতেছে না ভালো করছে, সেগুলো তো জানতে হবে, রাইট? তো উন্নত ধানের জাত চাষ করা, যেমন ধরো এই যে বাউয়ের কথা বললেন না, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, এখানে যে কত রকমের হাইব্রিড ফসল এখান থেকে উৎপাদন করা হয়েছে, তোমরা জানলেও অবাক হয়ে যাবে। যেমন একটা বড় বড় বড়ই আছে না, এটাকে বাউকুল বলে, বাউকুল। অনেক বড় বড় সাইজের কিছু বড়ই আছে না, বাউকুল বলে। এই বাউয়ের মিনিং কি জানো? বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। এই বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এই বাউকুলটা আবিষ্কার হয়েছিল, ওইখান থেকে এটাকে তৈরি করা হয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। ইয়াস, যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমার ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও, সেই ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো জেনেটিক ইঞ্জিনিয়ারিং তোমার শিখতে পারবা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। অনেক অনেক কিছু সেক্টর অনেক ভালো হবে ঢাকা ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচার ইউনিভার্সিটি ভালো। ঢাকা ইউনিভার্সিটি অবশ্যই ভালো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বাট এগ্রিকালচার ইউনিভার্সিটিতেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে এবং সেটা প্র্যাকটিক্যালভাবে শেখানো হয়। ঢাকা ইউনিভার্সিটি থেকে বেশি ফসল তৈরি হয়েছে এই বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। যে একটা আম খাই না আমরা, আম্রপলি আম, আম্রপালি আম বা রূপালি আম বলি অনেকে, এই আম্রপালি আম কোথায় তৈরি করা হয়েছে? আগের আম তো অনেক টক ছিল, এখন আম এত ভালো কেমনে? এই এগ্রিকালচার ইউনিভার্সিটি, এগ্রিকালচার এই কাজগুলো করে। যেমন বিনা নামের একটা ইনস্টিটিউশন আছে, বিনা, যার নাম হচ্ছে বিনা। বিনা এটা কোথায়? এটা ইউনিভার্সিটির ভিতরেই। বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। বুঝতে পারতেছো? নিউক্লিয়ার এগ্রিকালচার, পরমাণু কৃষি নিয়ে আলোচনা করা হয়। কত অ্যাডভান্স তুমি চিন্তাও করতে পারবে না। আমি তোমাদেরকে বলবো, ভাই এগ্রিকালচার নিয়ে অনেক কথা বলে ফেললাম, একটা কথাই বলবো, যদি সুযোগ থাকে লাইফে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরে এসো। ময়মনসিংহের কেওয়াটখালীতে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসো, ময়মনসিংহ শহরের মধ্যেই। সুযোগ থাকলে ঘুরে এসো, তুমি অবাক হয়ে যাবা, তোমার লাইফের ভিউ চেঞ্জ হয়ে যাবে, তুমি অবাক হয়ে যাবা। কৃষি এত দূর চলে গেছে, কৃষির টেকনোলজি এত দূর চলে গেছে। ঢাকা ইউনিভার্সিটি যতগুলো মানে আবিষ্কার দেখাইতে পারছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে, তার থেকে বেশি আবিষ্কার দেখাইতে পারছে কৃষিক্ষেত্রে বেশি আবিষ্কার দেখাইতে পারছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি। ঢাকাতেও আছে। ঢাকাতে যদি দেখতে চাও তাহলে শেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে যাও, শ্যামলীতে, ঢাকার শ্যামলীতে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পাশে। ঠিক আছে, আমার মেডিকেল কলেজ যেটা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পাশেই। ঠিক আছে, আরও সহজভাবে যদি বলি, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ থেকে কাছে, ওকে, ওইখানে হয়, ওইখানে আছে শেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। তার থেকে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় অনেক বড়। যাই হোক, চলো আমরা আগাই। মেডিকেল সায়েন্স নাম শুনে বুঝতে পারতেছো, চিকিৎসা বিজ্ঞান। 5টা মৌলিক চাহিদার মধ্যে এটা চাহিদা, চিকিৎসা। মানুষ রোগাগ্রস্ত হবে, সেই রোগের চিকিৎসাও দিতে হবে। 5টা মৌলিক চাহিদার মধ্যে কিন্তু ওই যে বললাম ইঞ্জিনিয়ারিং নাই, কিন্তু শিক্ষা আছে, শিক্ষা বা ইঞ্জিনিয়ারিং এর অংশ। যাই হোক, ঠিক আছে, মানে ইঞ্জিনিয়ারিং হচ্ছে শিক্ষার অংশ। রোগ নির্ণয়, রোগের চিকিৎসা শেখানো হয় এখানে। মানবদের রোগ প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়। মানুষের জীবন রক্ষা এটা গুরুত্বপূর্ণ। যেমন ডাক্তারের মাধ্যমে নিউমোনিয়ার চিকিৎসা, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম। যে কোনো রোগের চিকিৎসা, এটা জাস্ট এক্সাম্পল, বেসিক এক্সাম্পল। যে কোনো রোগের চিকিৎসা। যেমন ধরো আমি যদি এটা লিঙ্ক করি তোমাদেরকে, এটাকে করোনা ভাইরাস আবিষ্কার হয়েছে, সেই ভাইরাস কিভাবে কাজ করে না করে এগুলো নিয়ে ভাইরোলজি বা মাইক্রোবায়োলজিতে আলোচনা করা হয়। বাট ভাইরাস আলোচনা করলেই তো হবে না, সেই ভাইরাসের চিকিৎসা সম্পর্কে তো আলোচনা করতে হবে। করোনা ভাইরাসের চিকিৎসা তো দিতে হবে। সেই চিকিৎসা কে দিবে? কবিরাজ দিবে? সেই চিকিৎসা দিবে ডাক্তার? তা ডাক্তার লাগবে না? লাগবে। আবার ডাক্তারের ওষুধ বানানোর জন্য আবার আলাদা ডিপার্টমেন্ট আছে, ওটা হচ্ছে ফার্মাসি ডিপার্টমেন্ট, ওইখানে আবার আলাদা, ওইটা আবার আলাদা ডিপার্টমেন্ট। তো চিকিৎসা বিজ্ঞান জানতেই হবে, কারণ ওই যে বললাম 5টা মৌলিক চাহিদার একটা। তাহলে অণুজীব বিজ্ঞান তো বলে ফেলছি, এরপরে আছে হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, এই যে এগুলো নিয়ে বললেই পারবা। তারপরে আসি কোথায়? তারপর আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটু আগে তোমাদের বলছি জিন প্রযুক্তি। হোয়াট ইজ জিন? জিন কি? বৈশিষ্ট্য। জিন কি? দেখো, আমাদের একটা সিরিয়াল মনে রাখবা, কোষের ভিতরে থেকে নিউক্লিয়াস, কোষের একদম কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস।
নিউক্লিয়াসের ভিতরে থেকে ক্রোমোজোম, নিউক্লিয়াসের ভিতরে থেকে ক্রোমোজোম, ক্রোমোজোম তৈরি হয় ডিএনএ দিয়ে, আর ডিএনএ মানেই হচ্ছে জিন, ডিএনএ এর ভিতরে থেকে কি জিন, হচ্ছে সিরিয়াল। তাহলে আমাদের ডিএনএ বলে না, ডিএনএ, ডিএনএ নিয়ে বিস্তারিত তুমি আরেকটু বড় হলে শিখবা, ক্লাস 10-এ উঠলে শিখবা। ডিএনএ হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ক্রোমোজোমের ভিতরে থাকা একটা গুরুত্বপূর্ণ উপাদান। আর ডিএনএর যেটুকু অংশ কোনো বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে ওইটাকে বলা হয় জিন। যেমন আমাদের ডিএনএ তো অনেক বড়, এই ডিএনএ ধরে একটা অংশ, সেই অংশটা আমাদের চুলের রঙকে নিয়ন্ত্রণ করতেছে, তো আরেকটা অংশ ধরে আমাদের চোখের রঙকে নিয়ন্ত্রণ করতেছে, আরেকটা অংশ ধরে আমাদের স্কিনের রঙকে নিয়ন্ত্রণ করতেছে, আরেকটা অংশ আমাদের হাইটকে নিয়ন্ত্রণ করতেছে। তেমনি আমাদের দেহে যা কিছু আছে এগুলো নিয়ন্ত্রিত হয় জিন দিয়ে। জিন কোথায় আছে? ডিএনএতে। বিস্তারিত আমরা ফিউচারে আরও শিখবো, আপাতত জেনে রাখি আমার দেহের সব কিছু জিন দ্বারা নিয়ন্ত্রিত। জিন কোথায় থেকে? ডিএনএতে থাকে। এখন তোমাদের একটা মজার জিনিস বলি, তোমরা দেখছো জোনাকি পোকা টিপ টিপ করে জ্বলে, জোনাকি পোকা তো শুনছো তাই না? জোনাকি পোকা, যারা গ্রামে থাকো তারা দেখছো জোনাকি পোকা কিন্তু টিপ 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 করে জ্বলে। তো জোনাকি পোকা টিপ 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 করে জ্বলার পর জোনাকি পোকার পিছনে যে টিপ টিপ করে জ্বলে, এর পিছনে একটা এনজাইম দেয়, একটা কেমিক্যাল দেয়, যে কেমিক্যালের নাম হচ্ছে লুসিফেরন কেমিক্যাল। লুসিফেরন, এই কেমিক্যালটা একটা প্রোটিন এবং এটার জন্য একটা জিন আছে। সায়েন্টিস্টরা কী করছে? ওই জিনটাকে ডিটেক্ট করছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। আমরা জিন তত্ত্ব নামের একটা সাবজেক্ট ছিল যেটাকে বলছিলাম জেনেটিক্স, সেই সাবজেক্টে কোনখানে কোন জিন থেকে এটা জানা যায়। দেন সেই জিনটাকে সায়েন্টিস্টরা বের করছে, কাটছে, খুবই সূক্ষ্ম প্রসেস। ওই যে বললাম যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং শিখবা তুমি তখন তুমি এগুলো জানবা। কেটে বের করছে, বের করে ওই জিনটাকে কী করছে না, তামাক গাছে দিয়ে দিছে। তামাক গাছের একটা কোষের মধ্যে ওই জিনকে দিয়ে দিছে। এবার তামাক গাছ যেই তৈরি হয়েছে, সেই তামাক গাছ যখন টিপ টিপ করে জ্বলতে পারে বা আলো তৈরি করতে পারে, এটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এক জায়গার জিন আরেক জায়গায় লাগাই দেওয়া। যেমন ধরো এই যেটা বেগুন পোকা, বেগুন একসময় প্রচুর পোকা হতো, আগে একটা কমন জিনিস ছিল যে বেগুন খাইতে গেলে পোকা বের হইতো। এখন কিন্তু বেগুনের পোকা অনেক কমে গেছে, খুব কম দেখা যায় বেগুনের পোকা। কেমনে হয়েছে দেখো, এটাকে বিটি বেগুন বলা হয়, এটাকে বলা হয় বিটি বেগুন। কি বেগুন? বিটি বেগুন। বিটি শব্দটা কোথা থেকে আসে? ব্যাসিলাস, বিটি শব্দটা আসছে একটা ব্যাকটেরিয়া থেকে, ব্যাসিলাস থুরিঙ্গেনেসিস। বানানটা ভুল হইতে পারে একটু, থুরিঙ্গিনিসিস, একটু বানানটা বইয়ের ইন্টারনেট থেকে দেখে নিও। ব্যাসিলাস থুরিঙ্গেনেসিস, বিটি লিখলেই পেয়ে আসবে। বিটি ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়ার নাম ভাই, এটা ব্যাকটেরিয়ার নাম বিটি। এই বিটি ব্যাকটেরিয়া থেকে সায়েন্টিস্টরা হঠাৎ করে খেয়াল করলো থুরিঙ্গেনেসিস নামের পিছনে কারণ আছে। ব্যাসিলাস মানে হচ্ছে দণ্ডাকৃতির, ব্যাকটেরিয়াটা দণ্ডের মতো এরকম লম্বা। আর থুরিঙ্গেনেসিস এটা হচ্ছে থুরিঙ্গিয়া নামের একটা প্রদেশ আছে, একটা জায়গা আছে, ওইখানে প্রথম পাওয়া গেছিল ব্যাকটেরিয়াটাকে, যেখানে এই ব্যাকটেরিয়াটা কি করছিল, এই ব্যাকটেরিয়াটা জীবাণুকে মেরে দিছিল। অর্থাৎ এই ব্যাকটেরিয়া এমন কিছু রাসায়নিক পদার্থ তৈরি করে যে রাসায়নিক পদার্থের কারণে কীট পতঙ্গ মারা যায়। তো সায়েন্টিস্টরা চিন্তা করলো কি, তাহলে কাজ করি, এই ব্যাকটেরিয়ার দেহে এমন কি আছে যে কীট পতঙ্গ মেরে দিতে পারে, এটা আমরা বের করি। তখন ব্যাকটেরিয়ার জিন নিয়ে ব্যাকটেরিয়ার ডিএনএ বের করে সায়েন্টিস্টরা গবেষণা করা শুরু করলো। দেখলো ডিএনএর একটা অংশ আছে, একটা জিন আছে ডিএনএর মধ্যে, যে জিনের কারণে পোকামাকড় মারা যায়। ওই জিন এমন একটা প্রোটিন তৈরি করে যার কারণে পোকামাকড় মারা যায়। সায়েন্টিস্টরা ভাবলো এই তো হয়ে গেছে কাজ, এবার জিনটাকে বের করি। ডিএনএটাকে কাটলো, ডিএনএটাকে কেটে ওই যেইটুকু ডিএনএ ওই প্রোটিনটা তৈরি করতে পারে পোকামাকড় মারার, ওই ডিএনএটাকে বসে দিল বেগুন গাছে, এবং ওই বেগুনের নাম দিল বিটি বেগুন। যেহেতু এই ব্যাসিলাস থুরিঙ্গেনেসিস ব্যাকটেরিয়া দিয়ে বানানো হয়েছে, ওই ব্যাকটেরিয়া জিন দিয়ে বানানো হয়েছে বিটি বেগুন। এরকম শুধু বিটি বেগুন না, বিটি কটন আছে, যে তুলা গাছে পোকা হয় না। বিটি কর্ন আছে, যেই কর্ন বা যেই ভুট্টাতে পোকা হয় না। অর্থাৎ এগুলো পোকামাকড় প্রতিরোধী জাত। অর্থাৎ এইসব জাতের গাছ লাগাইলে পোকামাকড় অ্যাটাক করতে পারবে না। কি সুন্দর টেকনোলজি দেখছো, এবং এটা কিন্তু এগ্রিকালচারে ব্যবহার করা হয়েছে। এভাবে করে কত কত রকমের যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে ভাই। এই জন্য বললাম যদি ক্যারিয়ার ইচ্ছা থাকে ভাই, ডাক্তার ইঞ্জিনিয়ার তো সবাই হয়, গবেষক কয়জন হইতে পারে? হ্যাঁ, ডাক্তারের মতো গবেষক আছে, বাট দেখো খেয়াল করে দেখো, এটা এমন একটা জায়গা, ক্যারিয়ার করার এমন একটা জায়গা ভাই, ইউ ক্যান্ট ইমাজিন কত কিছু আছে এখানে। এবং এই ফিল্ডগুলো অনেক ওপেন। ডাক্তার তো অনেক আছে দেশে, ইঞ্জিনিয়ার তো ভরপুর, অনেক বেশি। এইসব লাইনে কয়জন ক্যারিয়ার করে? অর্থাৎ এইসব লাইনে তুমি যদি কাজ করো তোমার ক্যারিয়ার খুব দ্রুত হয়ে যাবে, তুমি অনেক বড় কিছু করতে পারবে, রিসার্চ করতে পারবে এইসব জায়গায়। তো জিনের পরিবর্তন এবং নিয়ন্ত্রণ এখানে শেখানো হয়। জিনের পরিবর্তন যেটা বললাম, একটা জিনের সাথে একটা জিন অ্যাড করে দেওয়া, একটা জিনের সাথে একটা জিন অ্যাড করে দেওয়া। নর্মালও জিনের অনেক পরিবর্তন হতে পারে, এর নিয়ন্ত্রণ এখানে শেখানো হয়। নতুন জাত বা ওষুধ তৈরি করা যায় এভাবে, নতুন জাত তৈরি করলে এভাবে, যে জাতটা উন্নত হবে। ওষুধও তৈরি করা যায়, যেমন ইকোলাই ব্যাকটেরিয়া, যেটা নাম বলছিলাম ইকোলাই ব্যাকটেরিয়া, তোমার 14 অধ্যায়ে পড়বা, তোমাদের 14তম অধ্যায়, ওখানে আছে একটু এগুলো নিয়ে আলোচনা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক আলোচনা 14তম অধ্যায়ে আছে তোমাদের বইয়ের। ইকোলাই একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া দিয়ে জানো ইনসুলিন বানানো হয়। এই ব্যাকটেরিয়া দিয়ে ইনসুলিন হরমোন তৈরি করা হয়, যে ইনসুলিন আমাদের
ডায়াবেটিস হলে আব্বু আম্মু বা দাদা দিদিরা গ্রহণ করে। দেখছো ওষুধ বানাইছে, রোগ প্রতিরোধে ব্যবহার করা হচ্ছে, যে রোগ প্রতিরোধক্ষম, রোগ হয় না এরকম বেগুন তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। বিস্তারিত জানতে তুমি 14তম অধ্যায় একটু পড়ে আসতে পারো। তো দেখো জিন প্রযুক্তির ব্যবহার, এখানে আর কেমন কিছু লেখা নাই, আমি এটাকে বিস্তারিত লিখলাম। এই লাইন পড়লে তুমি হয়তো বুঝতে না, এই জন্য আমি একটু বিস্তারিত পড়াই দিলাম। আচ্ছা, তারপরে আসি বায়ো কেমিস্ট্রি। খেয়াল করো, বায়ো শব্দের অর্থ হচ্ছে জীব, আর কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন। অর্থাৎ জীবের দেহে যে কেমিস্ট্রি আছে এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। ভাইয়া এটা আমি প্রথম ক্লাসে এক্সপ্লেন করছি যে ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে তুমি জীবদেহের সব কিছু এক্সপ্লেন করতে পারবা। আমাদের জীব দেহে যা কিছু আছে, আমার মানুষের দেহে বা উদ্ভিদের দেহে যা কিছু আছে, এভরিথিং ইজ মেনটেইনিং এ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স, বিশেষ করে কেমিস্ট্রি। যেমন তোমার দেহে রক্ত, ইটস এ কেমিক্যাল। রক্তটা কেমিক্যাল, কারণ রক্ত হচ্ছে রাসায়নিক বস্তু। ইভেন তোমার যে এই যে স্কিন, এটাও কেমিক্যাল। ঘুরে ফিরে তুমি ওই হাইড্রোজেন, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার এগুলোই পাবা, এইসব রাসায়নিক পদার্থই তুমি পাবা। অর্থাৎ আমাদের দেহটা পুরোপুরি রাসায়নিক বস্তুর সমন্বয়ে তৈরি। তো এই রাসায়নিক বস্তু দেহের মধ্যে কীভাবে কাজ করতে এটা তোমাকে শিখতে হবে। যেমন আমি যে মূত্র ত্যাগ করি, আমরা যে প্রস্রাব করি, আরও শুধু খাঁটি বাংলায় বলে আমরা যে পেশাব করি, এখানে কত রকমের রাসায়নিক পদার্থ আছে তুমি জানো? পানি আছে, ইউরিয়া আছে, ইউরিক অ্যাসিড আছে, অনেক রকমের খনিজ, অনেক ধরনের লবণ আছে, যেগুলো আমাদের দেহে রক্তে থাকে। রক্তের ময়লাগুলোকে মূত্র মাধ্যমে দেহ থেকে বের করে দেওয়া হয়। আমাদের শরীরে যদি একটা মেশিন হয়, ধরো একটা মেশিন চালালে কি অনেক ময়লা তৈরি হয় না? যেমন ধরো একটা গাড়ি চললে কালো ধোঁয়া বের হয়, ডিজেল, পেট্রোল এগুলো পুড়ে যায়, অনেক শব্দ তৈরি হয়, স্বাভাবিক ময়লা তৈরি হবেই। একটা যন্ত্রপাতি চালালে ময়লা হবেই, যে কোনো যন্ত্র থেকেই ময়লা তৈরি হয়। সেই ময়লাগুলা যন্ত্রে যেরকম তৈরি হয়, মানুষের দেহেও তো এরকম ময়লা তৈরি হয়। সারাদিনে আমাদের দেহে অনেক ময়লা তৈরি হয়। সেই ময়লাগুলোই কিডনি মূত্র আকারে দেহ থেকে বের করে দেয়। এটাও তো একটা কেমিক্যাল। ইউরিনটাও তো একটা কেমিক্যাল, রক্ত একটা কেমিক্যাল। তোমাদের দেহে অসংখ্য কেমিক্যাল আছে, এগুলো যেমন হরমোন, এনজাইম, এগুলো কেমিক্যাল। এইগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে বায়োকেমিস্ট্রির কাজ। ইটস নট অনলি মানুষের দেহ, বায়োকেমিস্ট্রি নিয়ে উদ্ভিদেরও বায়োকেমিস্ট্রি আছে। যে কোনো জায়গায় এরকম বায়োকেমিস্ট্রিতে শুধুমাত্র জীব নিয়েও কথা বলতে না, জীবের বাইরেও কথা বলে। আমরা এখানে জীব নিয়ে পড়তেছি, জীবের দেহে যে কেমিক্যাল আছে। যেমন ধরো এখানে একজন লোক ব্লাড সুগার মাপতেছে, রক্তের মধ্যে কতটুকু সুগার আছে বা চিনি আছে বা গ্লুকোজ আছে, এটা মাপতেছে। দেখছো, তাহলে রক্তের মধ্যেও চিনি আছে, গ্লুকোজ আছে, সুগার আছে। এটা যদি বেড়ে যায় তাহলেও সমস্যা, কমে গেলেও সমস্যা। এটাই তো বায়োকেমিস্ট্রি। কারণ গ্লুকোজ কি, রক্তের গ্লুকোজ কি একটা, এটা রাসায়নিক পদার্থ না? গ্লুকোজ কি একটা রাসায়নিক পদার্থ, রক্তের মধ্যে আছে। এটাই বলছে জীবদের রাসায়নিক বিক্রিয়া নিয়ে এখানে পড়ানো হয়। আমাদের দেহে যে এনজাইম আছে, যে প্রোটিন আছে, যে হরমোন আছে, এগুলোর কাজ বোঝানো হয়। হরমোন কি, হরমোন নাম তো আমরা অনেক শুনছি। আমরা ক্লাস 10-এ উঠলেও হরমোন সম্পর্কে জানবো। হরমোন হচ্ছে এমন কিছু রাসায়নিক পদার্থ, এমন কিছু কেমিক্যাল যেটা আমাদের দেহ নিজে তৈরি করে। আমাদের দেহ থেকে এগুলো তৈরি হয় এবং এগুলা আমাদের দেহের গুরুত্বপূর্ণ কিছু কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ করে। যেমন ধরো আমার দেহের কোষ বড় হয় বা আমি বড় হই গ্রোথ হরমোনের কারণে, যেটা আমাদের এই মাথার পিটুইটারি গ্রন্থি থেকে খাওয়ানো হয়। এগুলো একটু কঠিন আলোচনা, ফিউচারে শিখবো আমরা। মানে ওই হরমোনটার কারণে, গ্রোথ হরমোনের কারণে আমাদের দেহ লম্বা হয়। থাইরয়েড থেকে কিছু হরমোন আসে, এগুলো আমাদের দেহের অনেক ক্রিয়া বিক্রিয়াকে কন্ট্রোল করে। তা আমাদের দেহে অনেক যৌন হরমোন আছে, এগুলো আমাদের দেহের পুরুষ সুলভ বা নারী সুলভ বৈশিষ্ট্যগুলোকে কন্ট্রোল করে, শুক্রাণু নির্মাণ তৈরি করে। হরমোন এই কাজগুলো করে। বেশ কিছু হরমোন আছে যেগুলো আমাদের গ্লুকোজকে বাড়ায়, গ্লুকোজকে কমায়। তো এই হরমোন হচ্ছে কিছু কেমিক্যাল যেটা আমাদের দেহই তৈরি করে, আমাদের জন্যই তৈরি করে। ঠিক আছে, এটুকুই জানি আপাতত। রোগ নির্ণয় এটা খুবই গুরুত্বপূর্ণ। বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট কিন্তু তোমাদের দেহের রোগ নির্ণয়ে হেল্প করে। অনেক 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 টেস্ট আছে যেটা কেমিক্যাল দিয়ে করা হয়, ওই টেস্টগুলো করা হয়। তো এই টেস্ট দিয়ে তুমি রোগ নির্ণয় করতে পারো। ঠিক আছে, রক্তের শর্করা মাপা, এটা একটা বায়োকেমিস্ট্রির একটা প্র্যাকটিক্যাল উদাহরণ। রক্তের মধ্যে কতটুকু গ্লুকোজ আছে সেটা তুমি মাপতেছো, এটাই তো বায়োকেমিস্ট্রি, তাই না? এটাই তো বায়োকেমিস্ট্রি। আচ্ছা, তো এটাই এখানে বলছে জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী, রোগ ইত্যাদি সম্পর্কে এখানে আলোচনা করা হয়। প্রাণ রাসায়নিক মানে কি? প্রাণ মানে বায়ো, রাসায়নিক মানে কেমিস্ট্রি। ওই বায়োকেমিস্ট্রি এখানে প্রাণ রাসায়নিক লিখছে। অর্থাৎ দেহের ভিতরে যত রকমের কেমিক্যাল রিয়াকশন হয় এগুলো নিয়ে আলোচনা করা হয়। ওকে, তারপরে ফরেস্ট্রি বা পরিবেশ বিজ্ঞান। এখানে হচ্ছে পরিবেশ বিজ্ঞান, ইনভায়রনমেন্টাল সায়েন্স। ভাই পরিবেশ তো বাঁচাইতে হবে, পরিবেশ না বাঁচলে তুমি বাঁচবো না। এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে একটা ছবি দেখো, একদল ভলেন্টিয়ার তারা কি করতেছে, সমুদ্র থেকে ময়লা, বিশেষ করে প্লাস্টিক, এগুলা অপসারণ করতেছে। ভাই পরিবেশ যদি না বাঁচে আমরা বাঁচবো না। পরিবেশের একটা নীতি আছে কি জানো? পরিবেশ যদি অত্যাধিক মাত্রা দূষিত হয়ে যায় তখন পরিবেশ নিজে সেভ করার জন্য যা করা দরকার তা করে, এবং সেটার কারণে আমাদের অনেক ক্ষতি হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়।
পরিবেশ না বাঁচলে আমরাও বাঁচবো না। এখানে পরিবেশের সাথে মানুষের সম্পর্ক শেখানো হয়, জীবের সম্পর্ক শেখানো হয়, পরিবেশ দূষণ এবং তার ক্ষতি মানুষকে বোঝানো হয়, পরিবেশ দূষণের ফলে কী ক্ষতি হইতে পারে, পরিবেশ রক্ষায় কাজ করা হয়। যেমন প্লাস্টিক দূষণ কমানোর পরিকল্পনা। প্লাস্টিক খুবই ক্ষতিকর, বছরের পর বছর পার হয়ে যায়, যুগের পর যুগ পার হয়ে যায় প্লাস্টিক মাটিতে মেশানো, এবং এর ফলে মাটির উর্বরতা নষ্ট হয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনের জন্য পরিবেশ অনেক ক্ষতি করতেছি। এই পরিবেশ সম্পর্কে এখানে শেখানো হয়। তো এটা নিয়ে আলটিমেটলি আর বেশি বলার কিছু না, আমরা সবাই জানি। মেরিন বায়োলজি, দেখো মেরিন শব্দের অর্থই হচ্ছে ওয়াটার বা বড় অর্থে সমুদ্র, সামুদ্রিক জীববিজ্ঞান সহজ হিসাব। এই যে দেখো এরা কি করতেছে, এরা সমুদ্রের নিচে যেই কোরালগুলো আছে কোরালগুলাকে রক্ষা করতেছে, কোরালের জায়গাগুলোকে পরিষ্কার করতেছে। এরা একটা টিম, তারা সমুদ্রের নিচে কোরালকে সেভ করে। কোরাল কি জানো? কোরাল মানে কি? কোরাল গুগলে সার্চ করো, কোরাল লিখে সার্চ করো, কোরাল বা প্রবাল। যেমন আমাদের সেন্ট মার্টিনকে রক্ষা করার জন্য দেখো, সেন্ট মার্টিনে কিন্তু এখন ডিসেম্বর জানুয়ারি ছাড়া যাওয়া যায় না, রাইট? কেন? কারণ একটা সময় সেন্ট মার্টিন প্রচুর প্রবাল ছিল, প্রচুর কোরাল ছিল। কোরাল হচ্ছে একটা সামুদ্রিক প্রাণী, এটা কিন্তু উদ্ভিদ না, প্রাণী, নিডারিয়া পর্বের প্রাণী। হ্যাঁ, এই প্রাণীগুলা সামুদ্রিক পরিবেশের জন্য খুব দরকার ভাই, সমুদ্রের বাস্তুতন্ত্রের জন্য খুব দরকার। তুমি জানো পরিবেশ থেকে তুমি যদি কোনো একটা কিছুকে পুরোপুরি শেষ করে দাও, সেটার এফেক্ট পুরো পরিবেশের উপর পড়বে। কারণ পরিবেশ একটার সাথে একটা কানেক্টেড। একটা কিছুকে তুমি যদি ইমব্যালেন্স করে ফেলো, নষ্ট করে ফেলো, সেটার এফেক্ট পুরো পরিবেশের উপর পড়বে। তো কি হইতো জানো? কোরাল, অনেক আগের কথা, তখন মানুষ সেন্ট মার্টিনে যাইতো, সেন্ট মার্টিনে যায় কোরাল তুলে নিয়ে চলে আসতো, কোরাল ক্ষয় করে ফেলতো, কোরাল তুলে নিয়ে নষ্ট করে ফেলতো, চুরি করে নিয়ে চলে আসতো। এর ফলে এখন দেখো সেন্ট মার্টিনে সবসময় যাওয়া যায় না। কেন? সেন্ট মার্টিনটাকে সময় দেওয়া হচ্ছে যাতে করে সে ভালো থাকতে পারে, সেফ থাকতে পারে। এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম, কোরালকে সেভ করা। আরও অনেক কিছু আছে, যেমন সমুদ্রের মাছ নিয়ে গবেষণা করা, সমুদ্রের তলদেশ নিয়ে গবেষণা করা। এই তো তলদেশ নিয়ে গবেষণা বলতে যত জীব আছে এগুলো নিয়ে গবেষণাটাই বায়োলজির মধ্যে পড়বে। সমুদ্রের গবেষণা তো অনেক বড়। সমুদ্র থেকে যখন তেলও তোলা হচ্ছে সমুদ্র থেকে, ওটা তো আর বায়োলজির মধ্যে পড়বে না, ওটা ওশানোগ্রাফির মধ্যে পড়বে, সমুদ্রের জ্ঞানের মধ্যে পড়বে, ওশানোলজির মধ্যে পড়বে, ওশানোগ্রাফি না ওশানোলজির মধ্যে পড়বে। তো আমরা এখানে আপাতত সমুদ্রের বিজ্ঞান, জীববিজ্ঞান নিয়ে কথা বলতেছি, সমুদ্রের পরিবেশটাকে, প্রাকৃতিক পরিবেশটাকে ঠিক রাখা, এটা খুবই দরকার। কারণ মাছ, সমুদ্রের মধ্যে যে শৈবাল আছে, শ্যাওলা, তারপর প্রবাল, এগুলো নিয়ে গবেষণা করে, সমুদ্র সম্পদকে রক্ষা করে। যেমন প্রবাল প্রাচীর সংরক্ষণ। প্রবাল প্রাচীর মানে এই যে কোরাল রিফ বলা হয়, কোরাল রিফ। তুমি কোরাল সম্পর্কে আরও জানতে চাইলে গুগলে যেতে পারো, ইউটিউবে যেতে পারো। তো এখানে এটা নিয়ে কথা বলতেছে, সামুদ্রিক জীববিজ্ঞান নিয়ে আলোচনা করতেছে। এবার আসি ফরেস্ট্রি বা বন বিভাগ। ফরেস্ট্রি নামের মধ্যেই বুঝতে পারতেছে, ফরেস্ট্রি শব্দটা আসছে ফরেস্ট থেকে, বনকে রক্ষা করা। যেমন ধরো সুন্দরবনকে রক্ষা করার খুবই দরকার ভাই, সুন্দরবন রক্ষা আমাদের দায়িত্ব। সুন্দরবনে যায় যদি এখন হরিণ মেরে ফেলে, বাঘ মেরে ফেলে, বাঘ তো নাই হয়ে যাবে, রাইট? একটা সময় বাঘ এত বেশি শিকার হয়েছিল যে বাঘের সংখ্যাই কমে গেছে। কোনো এককালে পুরো সুন্দরবনে, বাংলাদেশে যতটুকু সুন্দরবন পড়ছে, সুন্দরবন তো বাংলাদেশের ইন্ডিয়া মিলে পড়ছে, বাংলাদেশেই বেশি, পুরো সুন্দরবনে 400-500 বাঘ ছিল, সেটা কমে 110-এ নেমে আসছিল, রাইট? তো বনকে রক্ষা করতে হবে, বনের প্রাণীকে রক্ষা করতে হবে, বনকেও রক্ষা করতে হবে। তো বন এবং বনের যে সম্পদ আছে এগুলো নিয়ে আলোচনা করে, সংরক্ষণ এবং ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করে, সংরক্ষণ যাতে করে বন নষ্ট না হয় সেটার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে ইত্যাদি। যেমন সুন্দরবন রক্ষা কর্মসূচি, এটা একটা পারফেক্ট এক্সাম্পল, এটা নিয়ে বইয়ে লিখছে। তারপর দেখো বায়োটেকনোলজি, এটা পড়ানোর আগে চলো আমরা এটা পড়ানোর আগে ওয়াইল্ড লাইফটা পড়ে আসি। ওয়াইল্ড লাইফ বা বন্য প্রাণীবিদ্যা। ওয়াইল্ড মানে কি? ওয়াইল্ড মানে হচ্ছে বন্য প্রাণী, এগুলো নিয়ে আলোচনা করা, বন্য প্রাণীবিদ্যা। যেমন সুন্দরবনে যে কথা একটু আগে বলতেছিলাম, 2015 সালে সুন্দরবনে বাঘের সংখ্যা 106 নেমে আসছিল, যেটা কিনা একসময় 400+ ছিল। 2018 সালে এটা একটু বাড়ানো গেছে, 114 হয়েছে। 2024 সালে এটা 125 হয়েছে, ইন্টারনেট থেকে ডাউনলোড করা তথ্য। তাহলে এটাই হচ্ছে ওয়াইল্ড লাইফ, যেখানে তোমার বন্য প্রাণীগুলোকে সেভ করা হচ্ছে, ঠিক আছে? তাহলে বন্য প্রাণী এবং তাদের জীবন নিয়ে এখানে পড়াশোনা করা হয়, তাদের সংরক্ষণ যাতে করে শিকার করতে না পারে এবং সেটা ম্যানেজমেন্ট এখানে শেখানো হয়, প্রকৃতি রক্ষা এটা অনেক দরকার, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার সংরক্ষণ। আমি একটু বইয়ে দেখি ইউটিউবে নিয়ে কী বলছে। বইয়ের মধ্যে বন বিজ্ঞান নিয়ে এটাই বলছে, বনের সম্পদ এগুলো ব্যবস্থাপনা, যেটা আমি লিখছি স্লাইডের মধ্যে, এবং বন্য প্রাণীবিদ্যা, বন্য প্রাণী বিষয়ে আলোচনা, ঠিক আছে? এই দুই বলছে বইয়ের মধ্যে এগুলো নিয়ে এত বেশি কিছু বলা নাই, আমি জাস্ট একটু এক্সপ্লেন করে দিলাম এক্সট্রা জিনিস। তারপরে আমরা আসি বায়োটেকনোলজি। ভাই এটা অলরেডি বুঝাই ফেলছি। বায়োটেকনোলজি কি? জীবকে ব্যবহার করে পণ্য তৈরি করা, ওষুধ তৈরি করা, ভ্যাকসিন তৈরি করা, এনজাইম তৈরি করা, এখানে কাজ।
শিল্প ও চিকিৎসা এটা কাজে লাগানো হয়। যেমন ইনসুলিনের কথা আমি বারবার তোমাদের বলতেছিলাম, এটা 14 অধ্যায়ে তুমি পড়বা। যেমন ধরো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এমনি হালকা পাতলা বুঝাই, 14 অধ্যায়ের ডিটেলস আছে আরও। এটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার দেহ থেকে দেখো এটা গোল একটা ডিএনএ ছিল, ডিএনএটাকে আমি বের করে নিয়ে আসছি, যে এই যে দেখো বেগুন কালারের যে গোল ডিএনএটা বের করে নিয়ে আসছি, এটার নাম প্লাজমিড, গোল ডিএনএ। এই ডিএনএকে আমরা কাটছি, কেটে দেখো আর একটা হলুদ ডিএনএ এখানে আমরা অ্যাড করে দিছি, হলুদ একটা ডিএনএ অ্যাড করে দিছি। এই ডিএনএটা কি? দেখো আগে কিন্তু এই হলুদ ডিএনএ ছিল, আগে কিন্তু পুরোপুরি বেগুনি ছিল। এই হলুদ ডিএনএটা কি? মানুষের ইনসুলিনের ডিএনএ। ভাই ইনসুলিন কি? এখন আবার ইনসুলিন আমি একটু ডিটেলস তোমাদেরকে বলি। ইনসুলিন, তোমরা ইনসুলিন বলতে যেটা জানো সেটা হচ্ছে ইনসুলিন হচ্ছে একটা ওষুধ যেটা আমাদের ডায়াবেটিস হইলে আমাদের দাদা দাদি বা বাবা মা গ্রহণ করে। আসলে কি শুধু এইটুকু ইনসুলিন না, দেখো ইনসুলিন কি করে আমাদের দেহে গ্লুকোজের মাত্রাটাকে ঠিক রাখে, গ্লুকোজের মাত্রা ঠিক রাখে। গ্লুকোজ বেড়ে গেলে এটাকে কন্ট্রোল করে। গ্লুকোজ কেন বাড়বে? আমরা যে ভাত খাই, ভাত খেলে আমাদের শরীরের মধ্যে গ্লুকোজ তৈরি হয় শর্করা জাতীয় খাবার খেলে, জাস্ট বেসিকটুকু বলতেছি। এখন আমাদের দেহ নিজেই ইনসুলিন তৈরি করে, আমাদের দেহের মধ্যে ইনসুলিন তৈরি করার জিন আছে, আমাদের দেহ ইনসুলিন যতটুকু দরকার ততটুকু তৈরি করে। আর নিত্য নতুন ভেজাল খাবার খাইতে খাইতে আমাদের দেহের 12টা বাজে, তখন আমাদের দেহের ইনসুলিন তৈরি করার ক্ষমতা কমে যায়। ইনসুলিন তৈরি করার ক্ষমতা যখন কমে যায়, তখন ধরো তোমার 100 ইউনিট ইনসুলিন দরকার, ধরো 100 ইউনিট ইনসুলিন দরকার, তোমার দেহ তখন বানাইতে পারে মাত্র 60 ইউনিট বা ধরো 70 ইউনিট, তখন 30 বা 40 ইউনিট ইনসুলিনের ঘাটতি হয়। এই ঘাটতি কারণে তোমার দেহের গ্লুকোজের লেভেল বেড়ে যায়, তখনই হয় ডায়াবেটিস। এটাই বলে ডায়াবেটিস, গ্লুকোজ বেড়ে যাওয়া। ইনসুলিনের কাজ গ্লুকোজটাকে ব্যালেন্সে রাখা। তখন কী করতে হয়? আমাদের বাইরে থেকে ইনসুলিন নিতে হয়। বাজারে যে ফার্মেসিতে যে ইনসুলিন বিক্রি হয়, সেই ইনসুলিনটা আমরা বাইরে থেকে কিনে এনে তখন আমাদের যতটুকু ঘাটতি অতটুকু প্রতিদিন আমাদের দেহের মধ্যে নিতে হয়। দেখো না বাবা মা দাদাদের এই যে ইনসুলিন যে পেটের মধ্যে নেয়, এভাবে ইঞ্জেকশন দিয়ে পেটের মধ্যে যে ইনসুলিন নেয়, কেন নেয়? ওই যে যেটুকু ঘাটতি ওইটুকু নেয়। এই ইনসুলিনটা কেমনে তৈরি করা হয়? ওই যে বললাম মানুষের দেহে ইনসুলিন তৈরি হয়, তার মানে মানুষের দেহে ইনসুলিন তৈরির জিন আছে, ওই জিনটাকে কাটা হয়, কেটে এই ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে লাগাই দেওয়া হয়। এই যে এটা ইকোলাই ব্যাকটেরিয়া, এটা ইকোলাই ব্যাকটেরিয়া, হ্যাঁ সেই ইকোলাই ব্যাকটেরিয়া। এই ইকোলাই ব্যাকটেরিয়ার এই যে গোল ডিএনএ থাকে, এই গোল ডিএনএটা বের করে নিয়ে আসে, সেই গোল ডিএনএর মধ্যে ইনসুলিন তৈরির এই যে হলুদ জিনটুকু অ্যাড করে দেওয়া হয়, দিয়ে এই জিনিসটাকে, এই নতুন ডিএনএটাকে আরেকটা ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়, কারণ আগের ইকোলাই তো নাই, শেষ, নতুন একটার মধ্যে দিয়ে দেওয়া হয়। এবার দেখো ইকোলাইয়ের একটা নিয়ম কি, ইকোলাই ব্যাকটেরিয়া কি করতে পারে জানো? প্রতি 20 থেকে 30 মিনিটে ডাবল হয়ে যেতে পারে, প্রতি 20 থেকে 30 মিনিটে ডাবল হয়ে যেতে পারে। তো এই ব্যাকটেরিয়া ডাবল হবে, ডাবল হলে আপনার কী হবে দেখো তো, এই ব্যাকটেরিয়া যখন ডাবল হবে তখন এই যে ইনসুলিনের জিন দেওয়া তৈরি যে ডিএনএটা, রিকম্বিনেন্ট ডিএনএ বলা হয় এটাকে, এটাও তখন ডাবল হতে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এবং এটাকে পরে একটা মেশিনের মধ্যে নেওয়া হবে, মেশিনের মধ্যে নিয়ে ওইখান থেকে অনেক প্রসেসে ইনসুলিনকে বের করে নিয়ে আসা হবে। কারণ যেহেতু এখানে ইনসুলিনের ডিএনএ আছে, প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে ইনসুলিনের ডিএনএ আছে। কেমনে আছে? ওই যে ব্যাকটেরিয়ার ডিএনএ প্রথমে বের করছে, বের করে এর মধ্যে ইনসুলিনের ডিএনএ ঢুকাই দিচ্ছে মানুষের শরীরে, তারপর সেটাকে আবার আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাই, সেই ব্যাকটেরিয়াকে বাড়াইছি। এই ব্যাকটেরিয়ার মধ্যে কি হচ্ছে? নিজের ডিএনএও আছে ব্যাকটেরিয়ার, ইনসুলিনের ডিএনএও আছে। ইনসুলিনের ডিএনএ যখন বারবার কপি হবে, এখান থেকে ইনসুলিন তৈরি হবে, ডিএনএ থাকলে সেখান থেকে ইনসুলিন তৈরি হয়ে যায়। ওইটাকে অনেক প্রসেস আছে, ওই ব্যাকটেরিয়া থেকে ইনসুলিনটা বের করা হয়, এরপর এই ইনসুলিন বাজারে বিক্রি করা হয়, এই ইনসুলিন বাজারে বিক্রি করা হয়। ঠিক আছে, এই যে দেখো এখানে এটাই দেখাইছে যে ব্যাকটেরিয়া প্লাজমিড মানে বৃত্তাকার ডিএনএ, আর হচ্ছে মানুষের দেহ, মানুষের দেহ থেকে ইনসুলিনের জিনটাকে কাটছে, কেটে লাগাই দিছে, তারপর সেটাকে আরেকটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকাইছে, কারণ আগের ব্যাকটেরিয়া তো মারা গেছে, তো সেটাকে পরে বড় করে বাড়ানো হয়েছে, গ্রো ইন কালচার, মানে কি কালচার করা বা বাড়ানো, তবে সেখান থেকে ইনসুলিন বের করে নেওয়া হয়েছে। তো এইটাই তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটাই হচ্ছে জীব প্রযুক্তি, এটাই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটাও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই পড়ে ভাই, এটাও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেই পড়ে। আমরা যে আগে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম না, কোথায় কোথায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ওটাও জেনেটিক ইঞ্জিনিয়ারিং, একই জিনিস। এখানেও তো কি জিন নিয়ে ইঞ্জিনিয়ারিং করছে, জিন নিয়ে আলোচনা করছে, এখানেও তো ভাই জিন নিয়েই করছে, একই জিনিস ভাই। তবে বায়োটেকনোলজি আরও অ্যাডভান্স, আরও অনেক কিছু আছে বায়োটেকনোলজির মধ্যে, একটা এক্সাম্পল এখানে আমরা দিচ্ছি, দেখছো কত কিছু শিখে ফেললাম। এই সেম জিনিসটা তোমাদের 14 অধ্যায়ে আবার পড়ানো হবে, 14তম অধ্যায়ে আবার পড়ানো হবে। আচ্ছা, তো দেখি বায়োটেকনোলজি নিয়ে তোমাদের বইয়ের মধ্যে কি বলছে। জীব প্রযুক্তি, মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারে প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান, মানে জীব এবং প্রযুক্তি একসাথে, বায়োলজি এবং টেকনোলজি একসাথে। কেন? এই কাজগুলো করতে অবশ্যই তোমার টেকনোলজি লাগবে, এমনি এমনি তো আর হবে না, তাই না? কাঁচি লাগবে, ছুরি লাগবে, অনেক টেকনোলজি লাগবে, অর্থাৎ জীব আর টেকনোলজি একসাথে করা, যাতে করে মানুষের উন্নতি হয়। ফার্মাসি মানে ওষুধ বিজ্ঞান, ভাই এখানে আর কি বলবো, ওষুধ তৈরি, ব্যবহার, এগুলো শেখানো হয়, ওষুধের প্রভাব, পার্শ্ব প্রতিক্রিয়া, এগুলো শেখানো হয়, স্বাস্থ্যসেবা এটা খুবই দরকার, ওষুধ শিল্প এবং সেই শিল্পের সংক্রান্ত প্রযুক্তিও কিন্তু এখানে আলোচনা করা হয়। ওষুধ কিন্তু একটা বড় শিল্প, বাংলাদেশে কত বড় বড় ওষুধ কোম্পানি আছে, তাই না? এই যে ইনসেপ্টা, বেক্সিমকো, তারপরে রেনাটা, স্কোয়ার, পপুলার ফার্মেসি, কত ফার্মেসি আছে, বড় বড় হেলথ কেয়ার ফার্মেসি, সবগুলো বড় বড় ফার্মেসি, এগুলো একমি। এই বড় বড় ফার্মেসি তারা যে ওষুধ তৈরি করতেছে, ওষুধ কি এমনি এমনি বানাইতে হবে? যেমন একটা ট্যাবলেট ধরো বানালো, একটা দেখো এই যে দেখো প্যারাসিটামল, প্যারাসিটামল হচ্ছে একটা কমন ওষুধ, জ্বর টর হইলে
মানে প্যারাসিটামলকে বলা হয় হচ্ছে জাতীয় ওষুধ। জ্বর হইলে কমন ওষুধ হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল ট্যাবলেট আকারেও পাওয়া যায়, সিরাপ আকারেও পাওয়া যায়, আবার সাপোজিটরি আকারেও পাওয়া যায়। ট্যাবলেট কাদের জন্য? সাধারণ মানুষদের জন্য। সিরাপ কাদের জন্য? বাচ্চাদের জন্য। আর সাপোজিটরি কখন? যে মুখ দিয়ে খাইতে পারতেছে না, মুখ দিয়ে খাইতে পারতেছে না বা খুব দ্রুত কাজ করা লাগবে, তখন সাপোজিটরি পায়ুপথে ব্যবহার করা হয়। সবই কিন্তু প্যারাসিটামল। আবার এই প্যারাসিটামল এক একটা কোম্পানি এক এক নামে বিক্রি করে, এক একটা কোম্পানি এক এক নামে বিক্রি করে। তো এবার এটার ডোজ আছে আবার, ঠিক আছে, এদের আবার ডোজ আছে। এই প্যারাসিটামল 250 মিলিগ্রাম থেকে 1000 মিলিগ্রাম পর্যন্ত বিভিন্ন ডোজে বিক্রি হয়। তো এই ডোজগুলো কে ঠিক করবে? ডাক্তার। দেখো, একটা ভাইরাস আসলো, ধরো একটা ব্যাকটেরিয়া আসলো, সেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কিভাবে মারামারি করতে হবে সেটা মাইক্রোবায়োলজিতে আলোচনা করবে। ফার্মেসি ওষুধ বানাবে, ডাক্তার সেই ওষুধটাকে প্রেসক্রাইব করবে। ওষুধ কিন্তু আবার অন্য কেউ প্রেসক্রাইব করতে পারে ডাক্তার ছাড়া। ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করবে, বা ডাক্তার যে ওষুধ বানাইতে পারবে ব্যাপারটা এরকম না। ওষুধ বানানোর জন্য আবার ফার্মাসিস্ট লাগবে যারা ওষুধ বানায়। হ্যাঁ, একজন ডাক্তার ফার্মাসিস্ট চাইলে হইতে পারে, বাট ফার্মাসিস্ট আবার আলাদা। তারা আবার মানে তুমি যদি ডাক্তার হইতে না চাও বা মানুষের সেবা করতে চাও এই লাইনে থেকে, মেডিকেল লাইনে থেকে, তাহলে তুমি ফার্মাসিস্ট হোক, ফার্মাসি নিয়ে পড়াশোনা করো। ঢাকা ভার্সিটির একটা বড় ডিপার্টমেন্ট ফার্মাসি ডিপার্টমেন্ট, যেখানে ওষুধ নিয়ে আলোচনা করা হয়। তো এখানেই যেমন যে প্যারাসিটামলের ডোজ নির্ধারণ করে, এটা হচ্ছে ফার্মাসির একটা উদাহরণ। জাস্ট এটা এক্সাম্পল দিলাম। ফার্মাসি আর অনেক ভাস্ট, যেখানে অনেক কিছু নিয়ে কি করা হয়, আলোচনা করা হয় ফার্মাসিতে। ঠিক আছে, যে আমরা দেখতে পাচ্ছি ফার্মেসি কি ওষুধ শিল্প এবং প্রযুক্তি বিষয় কেন। ওষুধ শিল্প এবং প্রযুক্তি, ওষুধ শিল্পের কথা কেন আসে? দেখো, শুধু ওষুধ বানালেই হবে না, সে ওষুধ নিয়ে তো সে ওষুধটাকে তো কাজে লাগাইতে হবে, বিস্তার করতে হবে। এই যে বড় বড় ওষুধ কোম্পানি, তাদের কি এটা ওষুধ শিল্প না? তাদের একটা বিজনেস। সেই বিজনেসে অবশ্যই তারা চাইবে যে প্রফিট হোক। তো এইগুলা, এই যে ওষুধ কোনটা, কীভাবে ওষুধ বানাবে, নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করা। সো আমি আমার ক্লাসে ইঞ্জিনিয়ারিংকে হেও করি নাই। ইঞ্জিনিয়ারিং লাগবে, ইঞ্জিনিয়ারিং ছাড়া তুমি আগাইতে পারবা না এসব কাজ। বায়োলজি লাগবে, ইঞ্জিনিয়ারিংও লাগবে, দুটোই লাগবে, একটা ছাড়া একটা অচল, কোনোটাই কারো শত্রু না। ঠিক আছে, আচ্ছা। তারপরে বন্যপ্রাণী বিদ্যা পড়াই ফেলছি। লাস্ট হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স, দেখো বায়ো মানে জীব, আর ইনফরমেশন, ইনফরমেশন মানে কি? ইনফরমেশন মানে তথ্য। বায়ো ইনফরমেটিক্স মানে কি? জীব তথ্য নিয়ে যেখানে আলোচনা করা হয়। তোমাদের বইয়ের মধ্যে দেখি একটু কি লিখছে বায়ো ইনফরমেটিক্স লিখে, যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞানের তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণের বিজ্ঞান। আসলে ভালো করে বুঝি নাই ভাই কি বললো। আচ্ছা চলো আমরা দেখি। একটা কিওয়ার্ড দিয়ে মনে রাখবা, জীববিজ্ঞান, কম্পিউটার এবং গণিত। দেখছো ম্যাথ কত গুরুত্বপূর্ণ? এই তিন জিনিসকে একসাথে ব্যবহার করা হয়, এই তিন জিনিসকে একসাথে ব্যবহার করা হয়, তখনই সেটা হয় বায়ো ইনফরমেটিক্স, সেটা বায়ো ইনফরমেটিক্স বলা হয়। তোমাকে একটা জিনিস বুঝতেছো, যত ম্যাথ, যত ফিজিক্স, যত কেমিস্ট্রি থাকুক না কেন, সবগুলোর মূল উদ্দেশ্য কিন্তু কাকে সার্ভ করা? মানুষকে সার্ভ করা, মানুষের জীবনকে উন্নতি করা। মানুষ মানে কি? বায়োলজি, মানুষ মানেই জীব। সো আসলে জীববিজ্ঞানটাই আসল, অন্যান্য সাবজেক্টগুলো জীববিজ্ঞানকে হেল্প করতেছে, জীববিজ্ঞানের জন্য কাজ করতেছে, জীববিজ্ঞানকে হেল্প করতেছে। এটা বলতে পারো যে জীববিজ্ঞান বাকিদের হেল্প নিচ্ছে, বাট বাকি সকল সাবজেক্ট জীববিজ্ঞানের জন্যই কাজ করতেছে। এটা একদম প্রমাণিত। জীবন বাঁচলে সব বাঁচবে, জীবন বাঁচলে এই ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে গবেষণা করার লোক থাকবে, আদারওয়াইজ ফিজিক্স কেমিস্ট্রি আগাইতে পারবে না বায়োলজি, মানে মানুষ যদি না বাঁচে। তো জীববিজ্ঞান, কম্পিউটার এবং ম্যাথ একসাথে কাজে লাগাতে হবে। যেমন তো এখানে একটা ইমেজ, এটা আমি মেবি জেমিনাই অথবা চ্যাট জিপিটি, ন্যানো ব্যানানা কিছু একটা ইউজ করে বানাইছি। এখানে দেখানো হচ্ছে যে একজন লোক এখানে, এটা করোনা ভাইরাস নিয়ে গবেষণা করতেছে। সেই ভাইরাসের মিউটেশন চেক করতেছে। মিউটেশন মানে জেনেটিক পরিবর্তন, ভাইরাস কীভাবে পরিবর্তন হয়। এবং সেখান থেকে দেখো ভাইরাসের অনেকগুলো ভেরিয়েন্ট তৈরি হইতেছে, নতুন নতুন ভাইরাস তৈরি হচ্ছে। করোনা ভাইরাসের বিভিন্ন ভেরিয়েন্ট তৈরি হচ্ছে। ভেরিয়েন্ট মানে কি? টাইপ। এক একটা ভেরিয়েন্ট এক এক সময় আসছে, করোনার সময় অ্যাটাক করছে। ডেল্টা ভেরিয়েন্ট, ওমিক্রন ভেরিয়েন্ট, ইন্ডিয়ান একটা ভেরিয়েন্ট ছিল, কি জানি নাম, আলফা ভেরিয়েন্ট। তো এইগুলা অ্যাটাক করছে। এগুলো তো তথ্য, যে যেমন আমরা দেখছি না যে করোনা ভাইরাসের এই যে এইভাবে অ্যাটাক করছে, এতগুলো মানুষকে ক্ষতি করছে, মানুষের শরীরে এইভাবে অ্যাটাক করে। তো এই সব জিনিসকে একসাথে কাজে লাগানো, তথ্য, কম্পিউটার এবং জীববিজ্ঞান। যেমন জীববিজ্ঞান ও কম্পিউটার একসাথে ব্যবহার করা হয় এখানে। ডিএনএ ও প্রোটিনের তথ্য বিশ্লেষণ করা হয়। তুমি করোনা ভাইরাসকে তুমি যদি জানতে চাও, করোনা ভাইরাসের ভেদ দিয়ে কিন্তু কোনো ডিএনএ নাই, আছে আরএনএ। তোমাকে আগে সেই আরএনএ সম্পর্কে জানতে হবে। করোনার কিন্তু ডিএনএ নেই, আছে আরএনএ, এটা আরএনএ ভাইরাস। তাহলে তোমাকে প্রথমে করোনার আরএনএ সম্পর্কে জানতে হবে। করোনা আরএনএটা কেমন, যে দেখো আরএনএ নিয়ে গবেষণা করতেছে। সে আরএনএর কোথায় কি দুর্বলতা সেটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সেই দুর্বলতা অনুযায়ী কি করতে হবে, কাজে লাগাইতে হবে। একটা ভাইরাস দুটো জিনিস দিয়ে তৈরি, তোমাদের একটু বলি। একটা ভাইরাসের ভেতরে থাকে আরএনএ, আর একটা ভাইরাসের বাইরে থাকে হচ্ছে প্রোটিন, এটা ধরো প্রোটিন। অথবা একটা ভাইরাসের ভেতরে থাকে ডিএনএ, আর এটা বাইরে থাকে কি, প্রোটিন। তাহলে দুটো জিনিস একটা ভাইরাস বানাতে গেলে লাগে, আইদার ডিএনএ অথবা আরএনএ, অথবা এবং বাইরে প্রোটিন। প্রোটিনটা কমন,
ভিতরে হয় ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, যে কোনো একটা থাকবে। ডিএনএ আরএনএ কখনো একসাথে থাকবে না। ডিএনএ থাকলে ডিএনএ ভাইরাস, ডিএনএ থাকলে ডিএনএ ভাইরাস, আরএনএ থাকলে আরএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস। ঠিক আছে? তো বাইরে থাকবে প্রোটিন। এই প্রোটিনটাকে মানে এগুলো নিয়েও জানতে হবে, এগুলো তথ্য নিয়েও আলোচনা করতে হবে, এগুলো কম্পিউটার এগুলোকে ডিটেক্ট করে, ট্রেস করে। কারণ প্রোটিন কেমন এটা জানলে সেই প্রোটিনকে কেমন নষ্ট করতে হয় তুমি জানতে পারবা। এগুলো করতে গেলে ভাই কম্পিউটার লাগবে, গণিত লাগবে, ম্যাথ লাগবে, করে দেন ওইগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়। বর্তমানে গুরুত্বপূর্ণ গবেষণা এগুলো ব্যবহার করা হয়। যেমন করোনা ভাইরাসের জিন বিশ্লেষণ, করোনা ভাইরাসের যে জিনটা আছে আরএনএর মধ্যে, সেটাকে স্টাডি করতে গেলে তো ভাই তুমি জিন কি তুমি খালি চোখে দেখতে পারবা, মাইক্রোস্কোপ দিয়েও তো আসলে অত ভালো বোঝা যায় না। কম্পিউটার এগুলোকে অ্যানালাইসিস করতে পারে। প্রথমে এক্সট্রা করা হয়, এক্সট্রা করে একটা প্যাটার্ন বের করা হয় ডিএনএটার বা আরএনএটার। আরএনএকে বা ডিএনএকে প্রথমে এক্সট্রা করে একটা প্যাটার্ন বের করে, সেটাকে কম্পিউটার দিয়ে অ্যানালাইসিস করে, কম্পিউটার কাজটাকে সহজ করে দেয়। তারপর নতুন ভেরিয়েন্ট এভাবে শনাক্ত করা গেছে। এবং ক্যান্সারের চিকিৎসা এগুলো ব্যবহার করা হয়। ক্যান্সারের চিকিৎসা, ক্যান্সার কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, সেই ডাটা তৈরি করা হয়। ডিএনএর কীরকম ক্ষতি করতেছে ক্যান্সার, এগুলো কম্পিউটার দিয়ে প্রসেস করা হয়। প্রসেস করে সেটার কীভাবে ব্যবস্থা নিবে, কীভাবে ওষুধ বানাবে, এগুলো বের করা হয়। অর্থাৎ বায়ো ইনফরমেটিক্স মানে হচ্ছে বায়োলজির ইনফরমেশনটাকে বের করা, ডিএনএর তথ্যটাকে বের করা। ডিএনএর মধ্যে অনেক তথ্য আছে, অনেক জিন আছে, সেই তথ্যটাকে বের করা, সেটাকে কাজে লাগানো, এটাই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। তো এই হচ্ছে আমাদের টোটাল আলোচনা। এর মাধ্যমে আমরা হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো নিয়ে আলোচনা করে ফেললাম। এগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা মেন বইয়ের জন্য মেন বই থেকে যা আছে এটুকুই পড়বো। আর আমার এই স্লাইডগুলো আলটিমেটলি তোমাকে হেল্প করতেছে পড়াগুলোকে বুঝতে। বাট এন্ড অফ দ্য তোমাকে কিন্তু মেন বই পড়তে হবে, আমি বারবার বলে দিচ্ছি, কিন্তু পরীক্ষার জন্য কিন্তু মেন বই পড়তে হবে। আর আমার কাজ হচ্ছে একটু জিনিসগুলোকে ডিটেলসে শেখানো। নেক্সট আমি জীবের শ্রেণীবিন্যাস নিয়ে কথাবার্তা বলবো, কীভাবে অল্প সময়ে জীবকে শেখা যায়, এটাই শ্রেণীবিন্যাসের মেন উদ্দেশ্য, ধাপে ধাপে সাজানো। আমার বাসাটা ল্যাব আছে, ল্যাবের মধ্যে অনেক প্রাণী, অনেক উদ্ভিদ রাখা আছে, এগুলো আমি তোমাদের একসময় দেখাবো ইনশাল্লাহ। তো আমার এই বায়োলজি জার্নির মেন উদ্দেশ্য হচ্ছে তোমাকে পিওর বায়োলজিটাকে শেখানো। যে জিনিসটা তোমরা আগে কোথাও হয়তো পাওনি, সেটাকে করে দেওয়া হচ্ছে আমার মেন দায়িত্ব। আমার পড়াগুলো কঠিন লাগতে পারে, কারণ আমি অনেক ডিটেলস আলোচনা করি, বাট একবার যদি কেউ এটা বুঝতে পারে, তার বায়োলজির ভিউ চেঞ্জ হয়ে যাবে। আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে সেই ক্লাসগুলো দেওয়ার জন্য। টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবা। যে টেলিগ্রাম গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আর কমেন্ট বক্সে দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপে তুমি সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবা, টেলিগ্রাম চ্যানেলে যে কোনো আপডেট তুমি আগে জানতে পারবা। ঠিক আছে, দুটোর মধ্যে জয়েন করবা। টেলিগ্রাম কি একটা অ্যাপ, গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে তুমি ডাউনলোড করতে পারবা। তুমি কম্পিউটার চাইলে অ্যাপ টেলিগ্রাম ইউজ করতে পারবা। ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা যখন কলেজে উঠবা তখন আরও ভালো শিখবা, আরও ডিটেলস জিনিস আলোচনা করবা। আর নিজের প্রশংসা করতেছি না, বাংলাদেশে সবথেকে বেশি অনলাইনে বায়োলজি আমার কাছেই স্টুডেন্ট পড়ে, যার প্রমাণ আশেপাশে অনেক জায়গায় আছে, তুমি চাইলে বের করে ফেলতে পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।